হ্যালো, কে? আমি কে কে তুমি? আমি রহস্যময়ী মিস্ট্রি গার্ল। এই আমার পরিচয়। কি 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 চাও তুমি? তুমি থানায় গেছিলে? কে 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 বললে? আমি জানি আমার নজর সব সময় সব দিকে থাকে। খুব অন্যায় কাজ করেছো। আমার চিঠিতে থানায় গেছো। তুমি চিঠি দিয়েছিলে? কি কি চাও তুমি? 20,000 টাকা। 20,000 টাকা অত সস্তা নয়। জানি, কিন্তু তাহলে 40,000 টাকা দেবার জন্য তৈরি থাকো। টাকা আমাদের চাই। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে শ্রী স্বপন কুমারের লেখা মিস্ট্রি গার্ল। শ্রী স্বপন কুমারের আসল নাম সমরেন্দ্রনাথ পাণ্ডে। কনৌজের এই ব্রাহ্মণ পরিবারটির আদি বসত বাড়ি ছিল রাজশাহী। কৈশোরেই মাত্র 14 বছর বয়সে চলে আসেন কলকাতায়, কিন্তু অর্থাভাবে দ্বিতীয় বর্ষে ছেড়ে দিতে হয় ডাক্তারি। এরপরই তার শ্রী স্বপন কুমার হয়ে ওঠা। ওনার সৃষ্ট গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জি ও তার সহকারী রতনলাল বিদ্য সমাজে ব্রাত্য থাকলেও কেউ একবার এই বইগুলি পড়তে শুরু করলে শেষ না করে ছাড়তে পারতেন না। আজকের গল্প পাঠে সব্যসাচী এবং গল্পের সূত্রধার আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, শ্রী স্বপন কুমারের লেখা মিস্ট্রি গার্ল। শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে মাতাল বাতাস, উদ্ধত দামাল শিশুর মতো দুরন্তপনা নিয়ে। আকাশে ঘন কালো মেঘের ছায়া। সে মেঘের ছায়ায় সন্ধ্যা হতে না হতেই আঁধার ঘনিয়ে আসে। শহরের গায়ের নোংরা আবর্জনার স্তূপ যেন এখানে এসে জমেছে। মাঝে মাঝে বড় বড় বাড়ি, আবার মাঝে মাঝে নোংরা বস্তি। এই শহরতলির পথ সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই নির্জন হয়ে এসেছে। পথে দু একজন লোক মাঝে মাঝে বের হয় নেহাত কোনো কাজ থাকলে। এই জনহীন পথ চলে গেছে গঙ্গার ধার দিয়ে। সন্ধ্যার আঁধার নামল। গঙ্গার ঘাটে এই সময় একটা নৌকা ধীরে ধীরে এসে থামল। নৌকা থেকে নামলো একজন লোক। এই জনহীন পথে কেউ নেই। নৌকাটাতেও কোনো আলো জ্বলছে না। লোকটা নেমেই পথ ধরে এগিয়ে চলল। কিছুটা এগিয়ে সে থমকে দাঁড়ালো। এমন সময় শোনা গেল একটা শীষের শব্দ। লোকটা তৈরি হয়েই ছিল। সেও পাল্টা তেমনই একটা শব্দ করল। সঙ্গে সঙ্গে একটা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো একজন লোক। কে? আমি 10 নম্বর। ঠিক আছে, সংকেত বল। সাদা গোলাপ। আচ্ছা, এসো আমার সঙ্গে। দুজনে এগিয়ে চলল পথটা ধরে। অনেকক্ষণ চলে তারা এলো একটা ভাঙা বাড়ির সামনে। সেখানে আসতেই 3-4 জন লোকের সঙ্গে দেখা হলো তাদের। তোমরা? হ্যাঁ, সাদা গোলাপ। ঠিক আছে, ভেতরে চলো। ভেতরে ঢুকলো তারা। সেখানে গিয়ে তারা চলল একটা আধো অন্ধকার ঘরে। নিশ্ছিদ্র আঁধার। কোণে একটা মিটমিটে আলো জ্বলছে। ভেতরে এক কোণে 3 জন লোক তাসের জুয়া খেলছিল। তারা এবার খেলা বন্ধ করল। সকলে গোল হয়ে বসলো এবার
সেই আলোর চারপাশে। দেখা গেল সংখ্যায় তারা 10 জন। তারা নানা জায়গা থেকে এসেছে, তাই কেউ কাউকেই চেনে না। অবশ্য তারা এসেছে একই লোকের আমন্ত্রণে। তবে সেই আমন্ত্রণকারীকে তারা শ্রদ্ধা করলেও তার চেহারা কেউ দেখেনি। একটু পরে সকলে যেন উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিল সেই সময়টির জন্যই। শোনা গেল মৃদু শব্দে ঢং ঢং করে ঘণ্টা বাজছে। এবার সকলে চুপ। ঘরে টু শব্দটি পর্যন্ত শোনা যায় না। এসে গেছেন? তারপরেই ঘরের মধ্যে ঢুকলো একটি মূর্তি। তার দেহ আপাতমস্তক একটা আবরণে ঢাকা। মূর্তিটি ঢুকেই একজনকে প্রশ্ন করল, সকলে এসে গেছে? হ্যাঁ। বেশ, শুরু হোক। একটু থেমে মূর্তিটি আবার কথা বলা শুরু করলো। তবে সে কণ্ঠের স্বর মেয়েলি ধরনের হলেও তার স্বরে ছিল একটা প্রভুত্বের সুর। মূর্তিটি বললে, এই যে দেখছো লোকটি, এর নাম সুদর্শন। এ হলো আমার ডান হাত। তোমরা সকলে এর আদেশে ঠিক দেবতার আদেশের মতোই মেনে চলবে। আচ্ছা। তোমাদের যার ওপরে যে কাজের ভার দেব তা সঙ্গে সঙ্গে করবে। প্রতিটি কাজের জন্য উপযুক্ত টাকাও পাবে। তবে একটা কথা, আমার আদেশ না পেলে কোনো কাজ করবে না। তোমরা সুদর্শন মারফত বা চিঠির মাধ্যমে আমার হুকুম ঠিক সময় পেয়ে যাবে। আমি এই প্রচলিত আইন কানুন ধর্ম অধর্ম মানি না। আমি চাই কাজ, চাই টাকা। পরিবর্তে টাকা দিতেও কার্পণ্য করি না। এখন প্রথমে যে কাজটির ভার দেব তোমাদের, তা ভালো করে শোনো। দক্ষিণ কলকাতার বিখ্যাত ধনী রামরতন শেঠ আমার এবারের প্রথম শিকার। দীর্ঘদিন পরে বাংলায় এসে প্রথম কাজে হাত দিচ্ছি আমি। রামরতন শেঠ ধনী, কিন্তু অন্যায়কারী, অত্যাচারী। তাই তার কাছ থেকে আমার 20,000 টাকা চাই। যদি সে টাকা না দেয়, তাহলে কিভাবে তা আদায় করতে হবে আমি জানি। আমার প্ল্যান তোমাদের বলছি, সেই অনুযায়ী কাজ করবে। যদি সফল হও, মোটা টাকার 4 আনা আমি নেব, বাকি 12 আনা আমি তোমাদের সমভাগে ভাগ করে দেব। এবার শোনো আমার পরিকল্পনা। তারপর সেই নারী কণ্ঠ ধীরে ধীরে ভয়াবহ সব পরিকল্পনার কথা বলে চলল। কিন্তু এসব বলতে তার স্বর একটুও কাঁপল না। এমনই নিষ্ঠুর সে। আর একটা কথা শোনো তোমরা। বলুন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতার চেষ্টা করলেই তা আমি জানতে পারবো। তার ফল হবে ভয়াবহ, মৃত্যু। কথাটা মনে রেখো। আচ্ছা। আর আমার পরিচয় জানবার কেউ চেষ্টা করো না, তা পারবে না। বরং তার ফলে নিজেদের জীবন বিপন্ন করবে তোমরা। আচ্ছা, চলি। নিমেষে প্রস্থান করল সেই মূর্তি। ওরা সব বসে রইল ঠিক যেন পাথরের এক একটা মূর্তির মতো। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে রামরতন শেঠকে সবাই চেনে বিখ্যাত ধনী হিসেবে। রামরতন শেঠ যে সৎ উপায়ে টাকা উপার্জন করেননি তা অনেকেই জানে। তার বিরাট দোকান বড়বাজার অঞ্চলে। সেই দোকান থেকে ভেজাল নানা জিনিস ও বেআইনি মালপত্র বেচাকেনা করেই তাঁর এই অর্থ উপার্জন। তবু ধনী হিসেবে সকলে তাকে সম্মান করে। তিনি একজন গণ্যমান্য লোক হিসেবে বিখ্যাত। সেদিন সকালবেলা রামরতন তার ঘরে বসে সকালের খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় ভাই বৈদ্যনাথ এক তাড়া চিঠি নিয়ে ঘরে ঢুকল। সবকটা চিঠি এসছে সেদিনের ডাকে। রামরতন প্রতিটি চিঠি মন দিয়ে পড়তে লাগলেন একে একে। সব ব্যবসার চিঠি। হঠাৎ একটা চিঠি একটু অন্যরকম মনে হলো। সেটা তিনি উল্টে পাল্টে দেখলেন। তারপর খাম খুলে পড়লেন চিঠিটা। তাতে লেখা,
প্রিয় রামরতন শেঠ, সবাই তোমাকে শ্রদ্ধা করে তোমার প্রচুর অর্থের জন্যে, কিন্তু আমি তা করি না। তার কারণও আছে। কিভাবে তুমি এই টাকা উপার্জন করেছো তা আমার অজানা নেই। আমি তোমায় এই অন্যায়ভাবে উপার্জিত অর্থের সামান্য একটা অংশ দাবি করছি। 20,000 টাকা তুমি আমাকে দেবে সৎ কাজে ব্যবহার করার জন্য, আর তা না দিলে আমরাই টাকাটা আদায় করে নেব। তখন তোমাকে 40,000 টাকা দিতে হবে। মনে রেখো, এর কোনো ব্যতিক্রম হবে না, হতে পারে না। যাই হোক, আমায় দাবি পূর্ণ করতে ইচ্ছে করলে তুমি আজকেই বিকেল ঠিক 5টায় এই টাকা নিয়ে কার্জন পার্কে আসবে। আর যদি তা না আসো, আগামী পরশু রাত 10টায় আমি তোমার বাড়ি থেকে 40,000 টাকা নেব। তুমি আমার এ যাত্রার প্রথম শিকার। তুমি যে বেআইনি উপায়ে অর্জিত টাকার অর্ধেকের বেশি বাড়িতেই রাখো তা আমি জানি, তাই কোনো অসুবিধে হবে না। আশা করি এ চিঠির গুরুত্ব তুমি বুঝতে পারবে, মিস্টার গার্ল। চিঠিটা পেয়ে রামরতন শেঠ বিস্মিত। এ কি প্রহেলিকা! কে এ চিঠি লিখেছে? চিঠির হস্তাক্ষর মেয়েলি। কোনো মেয়ের লেখা চিঠি এটা। রামরতন হাসলেন। নিশ্চয়ই কেউ মিথ্যে তাকে ভয় দেখিয়েছে। তবু রামরতন তার ভাইকে চিঠিটা দেখালেন। বৈদ্যনাথ হেসে উড়িয়ে দিল। রামরতনের 2 বিয়ে। প্রথম পক্ষে বিয়ে করেছিলেন 20 বছর বয়সে। মেয়েটির নাম শান্তি। তারপর ধনী হওয়ার পর মাত্র 2 বছর হলো একটি পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করেন ক্লাবে প্রেম করে। সেই আপ টু ডেট স্ত্রীর নাম ললিতা। স্ত্রীদের তিনি যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। নিজেও যান নাইট ক্লাবে। এছাড়া তার ভাইয়ের এক স্ত্রী ও এক কন্যা। স্ত্রীর বয়স প্রায় 35 আর মেয়ের বয়স 18। বৈদ্যনাথের স্ত্রী সুশীলা ও কন্যা লতা কিন্তু পছন্দ করে না রামরতনের অন্যায় ব্যবসা। তবু তারা বাধ্য হয়েই এ সংসারে থাকে, কারণ বৈদ্যনাথের পৃথক উপার্জনের ক্ষমতা নেই। রামরতনের নিজের ছেলে মেয়ে নেই। আছে এক ভাগ্নে জীবন ও ভাগ্নি বিনতা। এই নিয়েই তাঁর সংসার। রামরতন চিঠিটা পেয়ে ভাই ছাড়া আর কাউকে কিছু বললেন না। চিঠিটার কথা থানায় জানানো উচিত। তা বটে। তাহলে জানান এই কথা, কারণ এ ব্যাপার তো ভালো নয়। রামরতন তক্ষুনি থানায় গেলেন। ভবানীপুর থানা। ওসি মিস্টার বরাট চিঠিটা পড়লেন। হেসে বললেন, ঠিক আছে, ঠিক আছে, ভয় নেই, ভয় নেই। আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, এই কথা যেন কাউকে বলবেন না। না। মিস্টার বরাট একটা জেনারেল ডায়েরি লিখে রেখে বিদায় দিলেন রামরতনকে। রামরতন বাড়ি ফিরলেন। তবু তাকে বেশ চিন্তিত মনে হলো। বাড়ি ফিরে তিনি নিজের ঘরে গিয়ে বসলেন। এমন সময় টেলিফোনটা ঘন ঘন বেজে উঠল। হ্যালো, কে? আমি কে তুমি? আমি রহস্যময়ী মিস্ট্রি গার্ল। এই আমার পরিচয়। কি 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 চাও তুমি? তুমি থানায় গেছিলে? কে কে বললে? আমি জানি, আমার নজর সব ছোপায়, সব দিকে থাকে। খুব অন্যায় কাজ করেছো। আমার চিঠি পেয়ে থানায় গেছো। তুমি চিঠি দিয়েছিলে? কি চাও তুমি? 20,000 টাকা। 20,000 টাকা অত সস্তা নয়। জানি, কিন্তু তাহলে 40,000 টাকা দেবার জন্য তৈরি থাকো। টাকা আমাদের চাই। টেলিফোনের লাইনটা কেটে গেল। রামরতন অমনি এক্সচেঞ্জকে প্রশ্ন করলেন, এইমাত্র আমাকে ফোন করেছিল কে? পাবলিক টেলিফোন থেকে ফোন করা হয়েছিল স্যার। রামরতন দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর দুটি চোখে যেন অন্ধকার নেমে এলো।
পরদিন রামরতন আবার থানায় গেলেন। তিনি সেখানে জানালেন সেই রহস্যময় ফোনের কথা। অফিসার মিস্টার বরাট বললেন, আরে কোনো ভয় নেই আপনার, এসব ক্ষেত্রে প্রায় হয়ে থাকে, বহবারম্ভে লঘু ক্রিয়া, তা বটে। কোনো ভয় নেই আপনার। আচ্ছা, একটা কথা বলুন। কাল আমার বাড়িতে আপনারা কিছু পাহারার ব্যবস্থা করবেন তো স্যার? করব। আর দীপক চ্যাটার্জি আমার পরিচিত, যদি বলেন তো তার সাহায্য নিতে পারি। তাকে আমন্ত্রণ জানিয়ে আমার বাড়িতে আনিয়ে সব কথা তাকে খুলে বলবো। তাতে কী লাভ হবে? হ্যাঁ, হবে। কীরকম? তিনি থাকলে দস্যুরা আসতে সাহস পাবে না। বেশ, তবে তাই করুন। রামরতন তক্ষুনি দীপককে ফোন করলেন। দীপক সব শুনে বলল, আচ্ছা, আপনি কি জানেন কে এই মিস্ট্রিকাল? না। সন্দেহ করেন কাউকে? না, তাও না, সে আমার সম্পূর্ণ অপরিচিতা। দীপক চিন্তা করতে থাকে, এখন সে কি করবে, কোন পথ ধরে সে চলবে। তাই সে বললে, পুলিশ পাহারা বসবে তো বাড়িতে? হ্যাঁ। তবে ভয় নেই ততটা। আমি কিন্তু পুলিশের সঙ্গে থাকবো না, পৃথক থাকবেন। এই কথা কেন? কারণ আছে, আমার সাহায্য ঠিক জায়গা থেকে পাবেন না যদি না আমি পৃথকভাবে থাকি। বেশ, তবে তাই হবে। দলে দলে পুলিশ এসে ঘিরে ফেলে রামরতন শেঠের বাড়ি। তাদের প্রত্যেকের প্রতি নির্দেশ আছে যেন কোনোভাবে তারা কাজে গাফিলতি না দেখায়। ওসি মিস্টার বরাটও মাঝে মাঝে এসে তদারক করে যান পুলিশদের, কিন্তু কোনো অঘটন ঘটে না। মিস্টার বরাট নিশ্চিন্ত হন। না, ভয়ের কিছু নেই। সে দুর্ভেদ্য পুলিশ বুহে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না কেউ। রাত 9:30। তিনি আবার আসেন ভেতরে। পুলিশদের বলেন, তোমরা সাবধানে থেকো। তারা পথ ছেড়ে দেয়। মিস্টার শেঠের ঘরে প্রবেশ করেন মিস্টার বরাট। তিনি বলেন, আসুন। মিস্টার বরাট দরজা বন্ধ করেন। তারপর একটা পিস্তল উদ্ধত করে বলেন, সিন্দুকের চাবি দাও, না হলে গুলি করব। এবারে মিস্টার শেঠ লক্ষ্য করেন যে কণ্ঠস্বরটি মেয়েলি। কে তুমি? আমি মিস্ট্রি গার্ল। আমার দলবল বাইরেই দাঁড়িয়ে আছে, শিগগির চাবি দাও। তিনি সভয়ে চাবিটা দিয়ে দেন। মিস্ট্রি গার্ল তার নাকে কি শুঁকিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সিন্দুক খুলে 40,000 টাকা গুনে নিয়ে সে চলে যায়। পুলিশরা কিছুই বুঝতে পারল না। ঘন্টা 2 পরে মিস্টার শেঠের জ্ঞান ফিরে আসে। তিনি চিৎকার করে ওঠেন। সকলে ছুটে আসে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো? মিস্টার বরাটের ছদ্মবেশে দস্যু টাকা নিয়ে পালালো, তোমরা কি করছিলে? সে কি স্যার? ঠিকই বলছে, শিগগির থানায় ফোন করো। মিস্টার বরাটের বাড়ির অদূরে যে পাগলটা বসেছিল সেই দীপক চ্যাটার্জি। সে দেখল যে একটা গাড়ি দ্রুত ছুটে চলল। তখন সে আন্দাজ করল ব্যাপারটা। অদূরে দাঁড়ানো একটা গাড়িতে উঠে সে অনুসরণ করল ওদের। দ্রুত ছুটে চলল দুটো গাড়ি কলকাতা মহানগরীর বুকের ওপর দিয়ে। গাড়ি ছুটল উত্তর দিকে, শ্যামবাজারের উদ্দেশ্যে। এমন সময় একটা হাত বোমা এসে ছিটকে পড়ল দীপকের গাড়ির ওপরে। দীপক লাফ দিয়ে নেমে পড়ল। তার গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল। পথে পড়ে রয়েছে একটা কাগজ, তাতে লেখা, আমি অপ্রতিদ্বন্দ্বী মিস্ট্রি গার্ল, আমায় অনুসরণ বৃথা। দীর্ঘদিন চেষ্টা করেও মিস্ট্রি গার্লকে ধরা গেল না বা তার পরিচয় জানা গেল না। দীপক চ্যাটার্জির মতো গোয়েন্দাও ব্যর্থ ও ক্লান্ত হয়ে পড়ল। সেদিন সকালবেলা দীপক কতগুলো পুরনো কেসের ফাইল নিয়ে নাড়াচাড়া করে চলেছিল। সেগুলো দেখা শেষ করে সে খবরের কাগজে মন দিল। হঠাৎ একটা খবর তার দৃষ্টি আকর্ষণ করল। সুন্দরবন অঞ্চলের একটা গ্রামে হরিপদ রায় নামে এক ধনী ভদ্রলোককে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘরের ভেতর লোহার সিন্দুকে প্রায় 35,000 টাকা ও 80 ভরি সোনা ছিল, যা অপহৃত হয়েছে। দুষ্কৃতিকারী এখনও ধরা পড়েনি। খবরটা পড়েই দীপক রতনকে ডাক দিল। রতন!
দীপকের সহকর্মী ও বন্ধু রতনলাল ঘরের মধ্যে এসে বললে, কি ব্যাপার রে? ব্যাপার তেমন কিছু নয়, তবে এই খবরটা পড়েছিস? রতন সেটা পড়ে কাগজটা দীপককে ফেরত দিতে দিতে বললে, বাবা, এই যে সাংঘাতিক ব্যাপার দেখছি। আমার সন্দেহ হয় এ মিস্ট্রি গার্লের দলের কাজ। আমারও তাই মনে হয়। তবে তো মিলে যাচ্ছে। হ্যাঁ, গ্রেট ম্যান থিংস অ্যালাইক। যাক, মিস্ট্রি গার্ল তাহলে এই কলকাতা শহর ছাড়লেও বাংলাদেশ ছাড়েনি। তা তো বোঝাই যাচ্ছে। একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চান কর্তা। লোক? হ্যাঁ, মানে ভদ্রলোক। কোথায়? বাইরের ঘরে। ভেতরে নিয়ে আয়। ঘরে একটু পরেই প্রবেশ করেন মাঝারি দোহারা চেহারার একজন ভদ্রলোক। নিখুঁতভাবে দাড়ি কামানো, হিটলারি গোঁফ, পরনে ধুতি আর হাফ শার্ট, পায়ে নিউকাট জুতো। নমস্কার দীপক বাবু। নমস্কার। আপনি কোত্থেকে আসছেন? শ্যামবাজার স্ট্রিটে আমার বাড়ি। আমার নাম ধীরেন্দ্র রায়চৌধুরী। কয়েকটা বিষয় আপনার সাহায্য পাবার আশায় এখানে এসেছি। নিশ্চয়ই, যদি আইন বিরুদ্ধ না হয় তবে সাহায্য নিশ্চয়ই পাবেন। না না, আইনের বিপক্ষে নয়। আমার ভাই বিকাশ কিছুদিন ধরে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে। মাঝে মাঝে বিনা কারণে কেরম চমকে ওঠে, একটা ভয় ভয় ভাব। অথচ আগে সে এ ধরনের ছিলই না, বরং সে ছিল চটপটে। কিসের একটা ভয় এই ভাবান্তর ঘটেছে বলেই মনে হয়। কিছু প্রশ্ন করলেও সে কোনো উত্তর দেয় না। আচ্ছা, গোটা কয়েক প্রশ্ন করব আপনাকে। করতে পারেন। আপনার পেশা? আমরা 3 পুরুষ ধরে জমিদার, জমিদারি বাড়ি এইসবই আছে। আপনারা 2 ভাই ছাড়া পরিবারে আর কে কে আছেন? আমার স্ত্রী ও এক ছেলে। আপন ভাই বলতে বিকাশ। এছাড়া মামাতো 2 ভাই আছে, তারা অবশ্য আশ্রিত। তাদের নাম? গৌড় আর নিতাই। ওহ, এছাড়া এক কাকাও আছেন, তবে তিনি পৃথকান্য। তিনি কি করেন? আমার সুনীল বেঁচে থাকতেই কাকা বিষয় ভাগ করে পৃথক হয়ে গিয়েছিলেন। তার বাড়িও পৃথক। আপনাদের বাড়ি থেকে কত দূর? পাশাপাশি, একই বাড়ি, ওই মাঝখান থেকে 2টো পৃথক ভাগ করা। আচ্ছা, বিকাশবাবুর এই ভয় সম্বন্ধে আপনার কি ধারণা? ঠিক বুঝতে পারছি না বলেই তো। অনেক সময় ভয় খেয়ে পাগলামির একটা লক্ষণ জাগে। বিভিন্ন ধরনের ভয় থাকে, আবার অনেক সময় এটা সাময়িকও হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার তা মনে হয় না। বিকাশ গতবার টেস্টে কলেজের মধ্যে 2য় স্থান দখল করেছিল। পড়াশোনাতে সে বরাবরই ভালো, তার প্রতিভাও আছে। তাছাড়া তেমন কোনো লক্ষণ আগে কিন্তু দেখা যায়নি। কিন্তু আপনার কাছে কি কোনো কথাই প্রকাশ করে বলেনি সে? না, একেবারেই না। এ সম্বন্ধে কথা হলেই সে কেমন যেন এড়িয়ে এড়িয়ে যায়। দীপক সিগারেটে শেষ টান দিয়ে সেটা অ্যাস্ট্রের মধ্যে নিক্ষেপ করল। তারপর আপন মনে চিন্তা করতে করতে হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়ালো। শিকারি কুকুর সহসা শিকারের গন্ধ পেয়েছে যেন। জানলা দিয়ে তাকালো নিচের দিকে। একতলায় একজন অজানা লোক দাঁড়িয়ে। অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। হালকা অন্ধকারে লোকটির সারা দেহ আচ্ছন্ন, কেমন যেন রহস্যাবৃত। দীপক জানলার পাশে গিয়ে দাঁড়াতেই লোকটি সরে যায় সাঁ করে, যেন আঁধারের বুকে মিলিয়ে যায় কোনো একটা রহস্যময় অশরীরী। পরপর 2টি গুলি এসে বিদ্ধ হয় জানলার চৌকাঠে। কে এভাবে ছুড়ল গুলিগুলো? দীপক ছুটতে গেল ড্রয়ারের কাছে। রিভলভারটা নিয়ে 2তলা থেকে তরতর করে নেমে এলো 1তলায়। কিন্তু এ কি? 1তলায় কোনো লোকের অস্তিত্বও নেই। কে তবে এই রহস্যময় আততায়ী? ইচ্ছে করলে সহজেই সে দীপককে হত্যা করতে পারত, কিন্তু তা না করে ওকে শুধুমাত্র ভয় দেখালো কেন? বাইরের নরম মাটিতে শুধু গোটা কয়েক খুরওয়ালা জুতোর চিহ্ন, এছাড়া আর কোনো প্রমাণ ফেলে যায়নি ওই নৈশ অতিথি। না, ওই তো আর একটা চিহ্ন। দীপক এগিয়ে গিয়ে তুলে নিল। মোড়ক করা এক টুকরো কাগজ, একটা চিঠি। তাতে লেখা, গোয়েন্দা প্রবর, জমিদার ধীরেন্দ্র রায় চৌধুরীর ঘটনা থেকে সব সময় দূরে থাকবেন। তা না হলে যে কোনো মুহূর্তে
আপনার বিপদ ঘনিয়ে আসতে পারে মিস্টি গার্ল। দ্রুত বেগে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো দীপক। ধীরেনবাবু তখনও অপেক্ষা করছিলেন। দীপক চিঠির কথা সম্পূর্ণ চেপে গিয়ে বললে, মনে হচ্ছে আমার কোনো পুরনো শত্রু রিভলভারের গুলি ছুটেছিল আমাকে লক্ষ্য করে। যাক, আপনার কেস গ্রহণ করলাম আমি। ঠিকানাটা রেখে যান। একখানা কার্ড রেখে ধীরেনবাবু বেরিয়ে গেলেন। তার মুখখানা তখন কেমন যেন পাণ্ডুর বলে মনে হলো। ধীরেনবাবুর ঠিকানা নিয়ে দীপক মনে করেছিল তার বাড়িতে একবার গিয়ে তার ভাই বিকাশকে দেখে আসবে, কিন্তু ঘটনাটা অতদূর এগোবার অবকাশ পেল না। 2 দিন পরে সেদিন হঠাৎ দীপকের বাড়ির টেলিফোনটা বেজে উঠল সশব্দে। হ্যালো, কে? আমি ধীরেন রায়চৌধুরী কথা বলছি। কি ব্যাপার? ব্যাপারটা অত্যন্ত জরুরি দীপক বাবু। আবার কি হলো হঠাৎ? আমার ভাই বিকাশকে তার ঘরে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে। কখন থেকে মৃত বলে আবিষ্কার করা হলো? আজই সকালে বাড়ির একজন চাকর চা নিয়ে ওর ঘরে যায়। অনেক বেলা পর্যন্ত দরজা বন্ধ ছিল। সে দরজায় সজোরে ধাক্কা দিয়েও খুলতে পারেনি। অগত্যা বাড়ির লোকেদের ডেকে জোর করে দরজা ভেঙে ফেলা হয়। তারপর? দরজা ভেঙে দেখা গেল বিকাশ মেঝের ওপর উপুর হয়ে পড়ে রয়েছে, দেহে প্রাণ নেই। কিসে তার মৃত্যু হয়েছে? সেটা এখনো জানা যায়নি। ডাক্তারবাবুকে খবর দিলাম। আপনি যদি দয়া করে একবার এদিকে আসেন তো খুব ভালো হয়। নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা, আপনার ভাইয়ের মৃত্যু কি আনন্যাচারাল বলে আপনার ধারণা? তা তো ঠিক বুঝতে পারছি না, তবে হঠাৎ এ ধরনের মৃত্যুর আর কি কারণই বা থাকতে পারে। আচ্ছা, আমি গিয়ে সব দেখছি। আমি এক্ষুনি আসছি। ধন্যবাদ। মিনিট 20 পরে ডিটেকটিভ দীপক চ্যাটার্জির গাড়িটা এসে দাঁড়ালো নিউ শ্যামবাজার স্ট্রিটের ওপরে অবস্থিত জমিদার ধীরেন রায়চৌধুরীর বাড়ির সামনে। নমস্কার দীপক বাবু। মৃতদেহ কোন ঘরে? দোতলার কোণের ঘরটায়। ওটাই বিকাশের শোবার ঘর। ডাক্তারবাবু এসেছেন? হ্যাঁ, তিনি এসে পৌঁছে গেছেন। কোথায় তিনি? মৃতদেহ পরীক্ষা করছেন। পরীক্ষা করে কিছু মন্তব্য করলেন? না, এখনো কিছুই বলেননি। চলুন তবে সেখানে যাওয়া যাক। হ্যাঁ, আসুন। ছোট্ট ঘরখানা প্রভাতী রোদে ঝলমল করছে। কে ধারণা করতে পারবে যে ওই সুন্দর ঘরখানার একটি অংশে কাল ওই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? ঘরের ঠিক মাঝখানে পড়েছিল বিকাশের প্রাণহীন দেহ। চেহারা তার সুশ্রী, মুখে তার মৃত্যু বুলিয়ে দিয়েছে অদ্ভুত এক পাণ্ডুরতার ছায়া। গায়ে কোনো জামা নেই, পরনে ধুতি, মুখে উদ্বেগ বা আশঙ্কার চিহ্ন মাত্র নেই। একজন ডাক্তার দেহটি পরীক্ষা করতে ব্যস্ত ছিলেন। দীপককে দেখে বলে উঠলেন, নমস্কার মিস্টার চ্যাটার্জি। এ কি, আপনি এ বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান নাকি ডক্টর সেন? হ্যাঁ। তবে ভালোই হলো। তা মৃতদেহ দেখে আপনার কি মনে হয়? কাল শেষ রাতে প্রায় 4টের সময় এর মৃত্যু হয়েছে। মানুষের মৃত্যুর পর দেহের তাপ ঘন্টায় ওই গড়ে 4 ডিগ্রি করে কমতে থাকে, তো সেই হিসেবে। বুঝেছি। আচ্ছা, আর কোনো কিছু কি মৃতদেহ দেখে আবিষ্কার করতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা আনন্যাচারাল ডেথ। কোনো একটা ভেজিটেবল পয়জনে তার মৃত্যু ঘটেছে। তবে শরীরের ভেতরটা পরীক্ষা না করতে পারলে ঠিক বোঝা যাচ্ছে না। কি করে আপনি সে সম্বন্ধে স্থির নিশ্চিত হলেন? ভেজিটেবল পয়জনিংয়ের যা কিছু লক্ষণ তা বেশ ভালো করেই ফুটে উঠেছে এর দেহে। চোখ মুখ নীল, মুখে নিঃশঙ্ক একটা ভাব, মানে ধীরে ধীরে আরামের মধ্যে দিয়ে মৃত্যু নেমে এসেছে। কিন্তু কোন পথে ওর শরীরের ভেতর বিষ প্রবেশ করানো হয়েছে বলে মনে হয় আপনার? ডক্টর সেন মৃত বিকাশের ঘাড়ের ওপরে একটা ছোট চিহ্নের দিকে আঙুল নির্দেশ করে বললেন, বোধহয় এখান দিয়ে। ও, তাহলে বিষ রক্তের সঙ্গে মিশে ওর মৃত্যু ঘটিয়েছে বলেই আপনার ধারণা? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এমন ক্ষমতাশীল বিষ কি থাকতে পারে যা শরীরের প্রবেশের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটা সম্ভব? আমাদের দেশে তেমন কোনো বিষ না থাকলেও বিষ বিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান থাকলে এটা সহজেই বুঝতে পারতেন। বর্মায় শামুই বলে এক ধরনের গাছের রস মানুষের দেহে প্রবেশ করার সাথে সাথে মানুষের মৃত্যু ঘটায়। দক্ষিণ আফ্রিকাতেও এই ধরনের গাছ আছে বলে কিন্তু আমার জানা আছে।
কিন্তু এদেশে কি করে হত্যাকারী সে বিষ আনতে সক্ষম হলো? আমার মনে হয় যে লোক বিকাশবাবুকে খুন করেছে সে বিষবিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানে, আর বিভিন্ন দেশ ভ্রমণ করে এ সম্পর্কে প্রচুর জ্ঞান লাভও করেছেন। তাহলে মোটামুটি হত্যাকারী সম্বন্ধে ধারণা পেলাম। কথা শেষ করে দীপক ঘরের চারিদিকে আসবাবপত্রের দিকে মনোনিবেশ করল। বুক সেলফ, র্যাক, টেবিল, চৌকি, কোনো কিছুই কোনো ইঙ্গিত দেয় না। হঠাৎ একটা জিনিস দীপকের মনোযোগ আকর্ষণ করল। টেবিলের ড্রয়ারে একখানা ডায়েরি। বিকাশের নিশ্চয়ই ডায়েরি লেখার অভ্যেস ছিল। ডক্টর সেনের অলক্ষ্যে দীপক হঠাৎ ডায়েরিটা পকেটে রেখে দিল। সব কিছু দেখে অবশেষে মন্তব্য করলেন ডক্টর সেন, এটা একটা ক্লিন কেস অফ মার্ডার। এক্ষুনি থানায় খবর দিন, আর লাশটাকেও মর্গে পাঠাতে হবে। তাই এখন এটার কিন্তু কোনো সৎকার করা চলবে না। দুজনে ঘর ছেড়ে বেরিয়ে নেমে গেলেন নিচের ঘরে। সেখানে ধীরেনবাবুর সঙ্গে বসেছিলেন আর একজন ভদ্রলোক। বয়স তার 40-এর কাছাকাছি। পেশিবহুল দেহ, পরনে ধুতি, গায়ে সিল্কের চাদর, খালি গায়ে চাদরটি জড়ানো, পায়ে কাণ্ডপাদুকা। ধীরেনবাবু পরিচয় করিয়ে দিলেন। ইনি আমার কাকা অবিনাশ রায়চৌধুরী, আর ইনি হচ্ছেন বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, আর ইনি ডক্টর সেন। অবিনাশবাবু ভ্রু কুঞ্চিত করেন শুধু। নমস্কারের প্রত্যুত্তর দেবার বা বলবার কোনো প্রয়োজনই বোঝানো বোধ করেন না। বিশ্রী লাগছিল দীপকের। সে স্পষ্ট বুঝতে পারছিল যে অবিনাশবাবু তার উপস্থিতিটা ঠিক পছন্দ করছেন না। উনি ওপারের অংশে থাকেন বলে শুনেছিলাম না? দুর্ঘটনার খবর পেয়ে এইমাত্র এলাম। ও ও, মাফ করবেন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করে বিরক্ত করব আপনাকে। বলুন। আপনার মামাতো ভাই দুজন এখন কোথায়? ওদের সঙ্গে দেখা করা হয়তো প্রয়োজন হতে পারে। গৌর আর নিতাই? গৌর শুধু দেশে বিদেশেই ঘুরে বেড়ানোর নেশা নিয়ে ব্যস্ত। বর্মাতেই তো এবার 2 মাস কাটিয়ে এলো। সকালে উঠেই কোথাও বেরিয়েছে। আর নিতাই বোধহয় বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবার জন্য ভোরে উঠেই বের হয়ে গেছে, এখনো ফেরেনি। এখনো পর্যন্ত বিকাশের মৃত্যুর খবর পাইনি। কিন্তু এত কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? এমনি। আপনি কি মনে করেন যে এই মৃত্যুটা স্বাভাবিক কারণে নয়? অবশ্যই নয়। ডক্টর সেনের অন্তত তাই মত। আচ্ছা, আজকের মতো চলি ধীরেনবাবু। পরে সব কিছু খবর জানবার চেষ্টা করবেন। তবে এই কেসের সমাধান হতে বেশ কদিন যে সময় অবশ্যই লাগবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। দীপক কথা না বাড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে শুনতে পায় ধীরেনবাবুর কাকা তার সম্বন্ধে বিরক্তিপূর্ণ স্বরে বলছেন, শুধু শুধু বাড়িতে আবার গোয়েন্দার ঝামেলা এনে ঢোকালে কেন বাপু? উত্তরে ধীরেনবাবু কি বললেন তা দীপক ভালো শুনতে পেল না। দীপকের মাথায় তখন অজস্র চিন্তা জট পাকাচ্ছিল। অপরাহ্ন, সন্ধ্যা হতে অল্পই দেরি আছে। মৃদুমন্দ বাতাস বইছে। ইজি চেয়ারে হেলান দিয়ে ব্যালকনিতে বসেছিল দীপক। হাতে ধরা ছিল একটা বিলেতি ডিটেকটিভ উপন্যাস, কিন্তু মন তার সেটাতে আদৌ ছিল না। একাগ্র মনে অন্য কি একটা চিন্তায় বিভোর ছিল যেন। এমন সময় চাকর ভজুয়ার কণ্ঠস্বর শোনা গেল। একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান কর্তা। হ্যাঁ, এখানে পাঠিয়ে দে। নেহাত আপনা থেকেই কথাটা বলে ফেলল দীপক। কথাটা সে কোনো চিন্তা করে বললে বলে মনে হলো না। মিনিটখানেক পরে শোনা গেল শাড়ির ঘস ঘস শব্দ। একজন অপরিচিতা তরুণী প্রবেশ করল, অবিবাহিতা। দীপক মনে করল বোধহয় ভুল করে মেয়েটি হঠাৎ এখানে এসে পড়েছে। আপনি ভুল করে এখানে আসেননি তো? না, আপনি কি দীপক চ্যাটার্জি? আগে হ্যাঁ, তবে আমি তো আপনাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। মনে হবে কি করে? আপনি এখনই তো আমাকে প্রথম দেখছেন। তাই নাকি? কিন্তু কি জন্যে হঠাৎ আপনি আমার কাছে? আপনি কি ধীরেনবাবুর ভাই? বিকাশবাবুর মৃত্যুর তদন্তভার গ্রহণ করেছেন? আপনার অনুমান অভ্রান্ত। এ সম্বন্ধে কয়েকটা কথা আমার বলবার আছে। বলুন। যতদূর জানি বিকাশবাবু একজন মেধাবী ছাত্র ছিলেন। বছর 3 ওপর তার সঙ্গে আমাদের পরিবারের পরিচয়। তার এই মৃত্যুটির মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে বলেই আমার বিশ্বাস। সে কি?
আচ্ছা, কাকে আপনি দোষী বলে অনুমান করেন? দেখুন, প্রথমে সন্দেহ ছিল ধীরেনবাবুর ওপর, কিন্তু পরে সে সম্বন্ধে ঠিক বুঝে উঠতে পারছি না। কেন? ধীরেনবাবু ওকে ঠিক সুনজরে দেখতেন না বলেই জানি। তা অস্বাভাবিক নয়। আমার মনে হয় ভাইয়ের মৃত্যুর পর তার সম্পত্তির অংশটা সম্পূর্ণ নিজের হাতে। এসব কথা কি এইভাবে বলা উচিত দীপকবাবু? আমার বাড়িতে আপনি নির্ভয় সব কথা বলতে পারেন। ওর মৃত্যুর কিছুদিন আগে থেকেই মাঝে মাঝে কেমন যেন একটা ভয় ভাব লক্ষ্য করতাম ওর মধ্যে। ওর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় বছর তিনেকের ওপর হবে। আপনাদের পরিচয়টা কি সূত্রে? ওর সঙ্গে আমার কিছুটা অন্তরঙ্গতা। ও, বুঝেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কি বিবাহ হওয়ারও কথাবার্তা হয়েছিল নাকি? হ্যাঁ, বাবার ইচ্ছে ছিল ওর সঙ্গে আমার বিবাহ হয়। সেই ইচ্ছেটা ওর মনে বাসা বাঁধে কেন? উনি ছিলেন একজন কৃতী ছাত্র, অর্থেরও তো অভাব নেই। তাছাড়া আমাদের দুজনেরই মত ছিল, তাই। এবার বলুন। উনি যেন কারো কাছ থেকে একটা ভীতিজনক কোনো কিছুর ইঙ্গিত পেয়েছিলেন। কি করে বুঝলেন? একদিন উনি আমাকে চুপি চুপি ডেকে কতগুলো কথা বলেন। মৃত্যুর বোধহয় দিন 15 আগে বলেন যে, সীতা, তোমার সঙ্গে আমার মিলন বোধহয় বিধাতার অভিপ্রেত নয়। কেন এ কথা বলছেন আপনি? আমার জীবন যে ঠিক কতদিন এমনিভাবে চলবে তা আমি জানি না। আমি এ সম্বন্ধে তাকে প্রশ্ন করলে তিনি একটা চিঠি আমাকে দেখিয়েছিলেন। তাতে শুধু লেখা ছিল, 7 দিনের মধ্যে উপযুক্ত জবাব না পেলে তোমার নিশ্চিত মৃত্যু জেনে রেখো বিকাশ। সে চিঠিখানা আপনার কাছে আছে? না, সেখানে উনি নিয়ে গেছিলেন। আচ্ছা, আর একটা কথা সীতা দেবী। এ কি, আমার নামটা আপনি জানলেন কি করে? আপনার কথার মধ্যে দিয়ে একটু আগেই সে কথা প্রকাশ হয়ে পড়েছে। যাক, আমার প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন বলুন? ঠিক কোন ব্যক্তি ওকে হত্যা করেছে বলে আপনার মনে ধারণা? সেটা আজও পর্যন্ত বুঝতে পারিনি দীপকবাবু। শুধু একটা কথাই মনে হচ্ছে, যে কেউ যেন ওকে ব্ল্যাকমেল করছিল, আর তাদের কোনো ব্যাপারেই হয়তো। আচ্ছা, আপনার বাবার নামটি কি? সমীর ব্যানার্জি। আমার ঠিকানাটাও রেখে দিন, 23 নম্বর রামমোহন সাহালেন। নমস্কার জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সীতা। সন্ধ্যার পর দোতলায় শোবার ঘরে একটা কোণে হেলান দিয়ে বিকাশের ডায়েরির পাতায় মনোযোগ দিল দীপক। কয়েক পাতা উল্টে একটা পাতায় লেখা, জীবন শুধু কাব্যময় নয়, রূঢ় বাস্তবও আছে তার মধ্যে লুকিয়ে। কিন্তু কেন এমন হয়? ভুল তো মানুষ করবেই, কিন্তু একটা ভুলের জন্য আজীবন তাকে প্রায়শ্চিত্ত করতে হবে কেন? এরপর কয়েকটি পাতায় শুধুমাত্র দৈনন্দিন কাজকর্মের তালিকা। দীপক ধীরে ধীরে উল্টে যেতে থাকে। তারপর এক পাতায়, না, এ ভুল নয়, এ হয়তো স্বভাব ধর্ম। আর যদি ভুলই হয়, ক্ষতি কি? আমি সবিতাকে ভালোবাসিনি মোটেই, কিন্তু সে জোর করে আমাকে বশ করতে চেয়েছিল। আমার অর্থের প্রতি ছিল তার আকর্ষণ। হ্যাঁ, তাছাড়া আর কি? হয়তো আমার মনের মধ্যে এক সাময়িক দুর্বলতা এসেছিল কোনো দিন। সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে একদিন আমাকে দাবি করলো, কিন্তু অত্যন্ত দেরি হয়ে গেছে তার। আমি যে তখন চিনেছি তার সত্যিকারের স্বরূপ। সীতা আমার জীবনে এনে দিয়েছে ফুল ফোটানোর ছন্দ, দিয়েছে নতুন প্রেরণা, অপরিসীম আনন্দ। আমি সীতার ডাকে সাড়া দিতে আজ বাধ্য। সবিতার কোনো অধিকারই নেই আমাকে দাবি করবার। এর ঠিক 2-3টে পাতা পরে লেখা, উফ, কি নিষ্ঠুর মেয়ে এই সবিতা! শয়তানি বললেও অত্যুক্তি হয় না। সে কিনা ভয় দেখিয়ে জোর করে আমাকে জয় করতে চায়। সে বোধহয় বুঝতে পেরেছে যে আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি। তা বুঝুক, কিন্তু তাই বলে জোর করে আমাকে ভয় দেখাতে চায়। অন্যায়, অত্যন্ত অন্যায়।
আমি যখন তার বাড়িতে বসে তার সঙ্গে কথা বলছিলাম তখনই সে উত্তেজিত হয়ে উঠেছিল। আর ঠিক সেই সময় কালো পোশাক পরা ওই মূর্তির আবির্ভাব, উফ, ভাবতেও এখন আমি শিহুরে উঠি। মূর্তিটির সারা দেহ কালো পোশাকে আবৃত, মুখেও কালো পোশাকের আবরণ। হাতে তার যে রিভলভারটি ছিল সেটা যে আসল সে সম্বন্ধে আদৌ সন্দেহ ছিল না আমার। কিন্তু কে এই লোকটি, আর আমার সঙ্গে সবিতার মিলনেই বা তার কী স্বার্থ? কেনই বা এমনি ভয় দেখিয়ে বলল যে সবিতার কথার বিরুদ্ধে গেলে সে আমায় হত্যা করবে? ছি 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 ছি, এ কি বিশ্রী প্রস্তাব! না 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 না, এ সম্পূর্ণ অসম্ভব। আমি কিছুদিন সময় নিয়েছি ভেবে দেখব বলে, তাতে অবশ্য সে অমত করেনি। কিন্তু কেন সে এমন করলো? কি তার উদ্দেশ্য? এরপর প্রায় 7-8 পাতার পর লেখা, সীতা, আমি সত্যিই তোমায় ভালোবাসি। জীবনে যত বাধা আসে আসুক, আসুক প্রতিবন্ধকতা আর ঝঞ্ঝা বিপর্যয়, তোমাকে ছাড়া আর কাউকেই আমি জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করতে পারি না। পারি না সুখী হতে। অন্য কোনো বিভীষিকা আমাকে পিছিয়ে দিতে পারবে না। ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে কেমন যেন একটু ঘুম পাড়ছিল দীপকের। নিশ্চিত মনে সোফায় গা এলিয়ে দেয় দীপক। ধীরে ধীরে গাঢ় নিদ্রার আলিঙ্গনে নিজেকে নিঃশেষে সঁপে দেয় সে। হালকা হাওয়ার স্পর্শে তার ক্লান্তি দূর হয়ে যায়। শান্তি আর অবসাদ কাটিয়ে ওঠার মতো নিটল নিদ্রা তার দেহ মনকে আচ্ছন্ন করে। কতক্ষণ কেটে গেছে জানা নেই তার। অস্পষ্ট শব্দ, ঘুম ভেঙে যায় দীপকের। ঘর সম্পূর্ণ অন্ধকার। অবাক হয়ে যায় দীপক। দৃষ্টিটাকে ভালো করে মেলে ধরে। সে যখন ঘুমিয়ে পড়ে তখন ঘরের আলোটা জ্বলছিল, কিন্তু এখন নিভিয়ে দিল কে? অস্পষ্ট পদশব্দ। খচ করে জ্বলে উঠলে একটা টর্চ। ইতস্তত টর্চের আলোটা ঘুরে বেড়াচ্ছিল যেন কিসের সন্ধানে। দীপক সহসা চমকে উঠে বসল বিছানার ওপর। মাথার বালিশের নিচে হাতটা দিয়ে রিভলভারটা বের করে গম্ভীর কণ্ঠে বললে, খবরদার, পালাবার চেষ্টা করলেই গুলি করব। এতটুকু চালাকি করবার চেষ্টা করো না। সময় কেটে চলে। সেকেন্ড, মিনিট, 15 মিনিট কেটে গেল। ধীরে ধীরে উঠে সুইচ বোর্ডের কাছে যায় দীপক। সুইচ টিপে দেয়। এক ঝলক আলোয় ঘরটা হেসে ওঠে, কিন্তু ঘরের কোনো লোকের অস্তিত্ব মাত্র নেই। জানলাটা খোলা। নিশ্চয়ই গরাদবিহীন জানলা দিয়ে লোকটা নিঃশব্দে পলায়ন করেছে। হঠাৎ টেবিলের ওপর চোখ পড়তেই চমকে ওঠে দীপক। টেবিলের ওপর থেকে ডায়েরিটাও উধাও হয়েছে। নিশ্চয়ই এ সেই নৈশ অতিথির কাজ। ঘরের মেঝে এক টুকরো কাগজ পড়ে আছে শুধু। দীপক কাগজটা তুলে নিয়ে পড়ে। তাতে লেখা, দীপক চ্যাটার্জি, ডায়েরিটা আমার অত্যন্ত জরুরি প্রয়োজন। বিকাশকে যে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাকে ভয় দেখিয়ে বহুবার টাকা আদায় করে অবশেষে তার সুন্দর জীবনের ওপর অকালে জবনিকা টেনে দিয়েছে। তাকে আমিও শাস্তি দিতে উৎসুক, তাই নিয়ে গেলাম। কিন্তু শুধু হত্যাই নয়, এর পেছনে আছে আরও একটি চক্রান্ত। হত্যাকারীকে নিয়োগ করেছে এই কাজের জন্য। আমার হাতে তারও নিস্তার নেই, জেনে রেখো। প্রীতি নিও, ইতি মিস্ট্রি গার্ল। চিঠিটা ভালো করে পড়ে দীপক। এ কি প্রহেলিকা! মিস্ট্রি গার্ল কে? আর বিকাশকে যে ভয় দেখিয়েছিল সেই লোকটিই বা কে? জটিল ঘটনার গ্রন্থিগুলো তাকে বিভ্রান্ত করে তোলে। কি করে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? এই বিচিত্র রহস্যের কোনো সমাধানের পথ খুঁজে পায় না দীপক। পরদিন সকাল। দীপক ড্রয়িং রুমে বসে রাতের ঘটনাগুলির বিষয়ে চিন্তা করছিল। এমন সময় টেলিফোনটা বেজে উঠল সশব্দে। রিসিভারটা তুলে নিয়ে দীপক প্রশ্ন করে, হ্যালো, কে? আমি ইন্সপেক্টর তরফদার কথা বলছি। মৃত বিকাশ রায়চৌধুরীর কেসটি তদন্তভার থানা থেকে আমার ওপরে দেয়া হয়েছে। ও, বুঝেছি। নতুন কিছু খবর টবর পেলেন নাকি? হ্যাঁ, শুনলাম আপনিও কেসটার ব্যাপারে উৎসুক,
তাই আপনাকে জানাচ্ছি। কাল রাতে বিকাশবাবুর কাকা অবিনাশবাবুকে নাকি আক্রমণ করেছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু সুখের বিষয়ে তিনি খুব বেশি আহত হননি। আততায়ী তাকে ছেড়ে দিয়ে পলায়ন করেছে কোনো অজ্ঞাত কারণে। আপনি কি সেখানে গিয়ে তদন্ত কার্য শেষ করে ফেলেছেন? হ্যাঁ, বিশেষ কোনো প্রমাণ সংগ্রহ করতে পারিনি। আপনার কি ধারণা যে বিকাশবাবুর খুনি অবিনাশবাবুকে হত্যা করার চেষ্টা করেছিল? আপনার অনুমান ঠিক। কিন্তু এই কেসটা তদন্ত বিষয়ে কতদূর অগ্রসর হলেন? সত্যি কথা বলতে কি অনেকের ওপরই সন্দেহ হচ্ছে, কিন্তু ঠিক যে কে খুনি এখনো তা বুঝতে পারছি না। আচ্ছা, আমি একবার অবিনাশবাবুর বাড়িতে গিয়ে দেখি কতদূর সফল হওয়া যায়। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আধ ঘন্টা পর দীপকের গাড়ি অবিনাশবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। দারোয়ানের হাতে একটা কার্ড দিয়ে দীপক অপেক্ষা করতে থাকে। এমন সময় হন হন করে প্রবেশ করলো একজন লোক। পরনের ধুতিটা উঁচু করে তোলা, গায়ে আধময়লা শার্ট, বগলে একখানা খাতা। গেটটা পেরিয়ে সামনের দিকে সরে সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় হঠাৎ ধীরেনবাবুকে ওপর থেকে নেমে আসতে দেখা যায়। ধীরেনবাবুকে দেখে লোকটি বললে, নমস্কার স্যার। তারপর শরীর টরীর ভালো আছে তো? আপনি কে তা ঠিক বুঝতে পারছি না তো। কোত্থেকে আসছেন? সে কি স্যার, আমি বলাই, হুজুর আমাকে চিনতে পারছেন না? ড্যামিট, যত সব বাজে লোকজন। কথা না বাড়িয়ে মুখটা ঘুরিয়ে লম্বা লম্বা পা ফেলে ধীরেনবাবু বেরিয়ে গেলেন অবিনাশবাবুর বাড়ি থেকে। দীপকের দিকে পর্যন্ত ফিরে তাকালেন না। আশ্চর্য ব্যাপার দেখছি, উনি আমাকে চিনতেই পারলেন না। এ কেমন কথা? বলাই দোতলায় উঠে গেল জোরে জোরে পা চালিয়ে। তার ভাব দেখে স্পষ্টই বোঝা যায় সে এ বাড়িতে প্রায়ই আসে। এ বাড়ির সকলের সঙ্গেই তার বেশ পরিচয় আছে। দীপক ভিতরের দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সে অবিনাশবাবুর ঘরে প্রবেশ করতে যাবে, এমন সময় শুনতে পেল অবিনাশবাবু কার উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, শয়তান কোথাকার, বদমাইশির আর জায়গা পাওনি? কি মতলবে তুমি এখানে এসেছো বলো তো? যার উদ্দেশ্যে কথাগুলি বলা হলো সে আর কেউ নয়, স্বয়ং বলাই। বলাই দীপককে প্রবেশ করতে দেখে বললে, দেখুন তো স্যার, এ কি অন্যায়। আমি হলুম গিয়ে ওর পার্টনার, দীর্ঘদিনের পরিচয় ওর সঙ্গে, আর বলছেন কিনা আমাকে চেনেন না। এ কি অন্যায় কথা স্যার। ঘরের মধ্যে উপস্থিত সকলেই বলাইয়ের কথা শুনে হো হো করে হেসে ফেলল। দীপক কোনো উত্তর দিল না। বলাই আপন মনেই বলতে লাগলো, এ কি অন্যায় কথা বড়বাবু। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন নাকি? আমি কোথায় কাজের কথা বলতে এসেছি, আর আপনি কোথাকার কে তার নেই ঠিক এলেন কাজের কথা বলতে। দরোয়ান, দরোয়ান, আমার অনুমতি না নিয়ে এইসব বাজে লোককে ঢুকতে দেওয়া হয় কেন? একে এক্ষুনি ঘাট ধরে বের করে দেওয়া হোক। অবিনাশবাবুর চিৎকার শুনে দারোয়ান দৌড়ে আসে। অবিনাশবাবু বলেন, দরোয়ান, একে এক্ষুনি ঘাট ধরে। কিন্তু দারোয়ান অবিনাশবাবুর হুকুম শুনে অবাক হয়ে যায়। সে বলাইয়ের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তার ভাব দেখে দীপক বুঝতে পারে যে দারোয়ান প্রায়ই বলাইকে এখানে আসতে দেখেছে। তাই মনিবের হুকুম শুনে অবাক হয়ে গেছে সে। বলাই কিন্তু অবিনাশবাবুর কথা শুনে চিৎকার করে বলে, থাক, ঘাড় ধরে আর বের করে দিতে হবে না, আমি নিজে থেকেই যাচ্ছি। কিন্তু এভাবে আমাকে ঠকাবার উপযুক্ত প্রতিশোধ আমি নেব। যখন ব্যবসা করতে আমার কড়কড়ের টাকাগুলো নিয়েছিলেন তখন তো ভালোভাবেই চিনতে পারতেন আমাকে, কিন্তু এখন তো সেসব আর নেই, তাই চিনতে পারছেন না। ছি, আমারই অন্যায় এভাবে আসা। বলাই রাগে বক বক করতে করতে বেরিয়ে যায়। বলাই বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অবিনাশবাবুর চেহারা অন্য রূপ ধারণ করে। তিনি হেসে দীপককে অভ্যর্থনা করে বলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, একটা জরুরি ব্যাপারে আপনার সাহায্য পেলে আনন্দিত হব। দীপক অবাক হয়ে যায়। কদিন আগে এই অবিনাশবাবুই তার সঙ্গে অন্য ধরনের ব্যবহার করেছিলেন।
কিন্তু আজকের অবিনাশবাবু যেন অন্য মানুষ। কাল রাতে কে যেন আমার ঘরে প্রবেশ করে একটা ধারালো ছোড়ার আঘাতে আমাকে হত্যা করার চেষ্টা করে। কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই এ যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। হ্যাঁ, ঘটনাটা তরফদারের মুখে শুনেছি বটে। একটু চা আর সামান্য যদি কিছু আপনি... না 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 না, আমায় তাড়াতাড়ি ফিরতে হবে, জরুরি কতকগুলি কাজ আছে। দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে যায় দীপক। সে দারোয়ানের হাতে 5 টাকার একটা নোট গুঁজে দিয়ে প্রশ্ন করে, বলাইবাবু কোন দিকে গেলেন? দীপক গাড়িতে উঠে দ্রুত গাড়ি চালায়। মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় বড় রাস্তার ধারে দ্রুত গতিতে বলাই এগিয়ে চলেছে। দীপক ঠিক তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে বললে, গোটা কয়েক কথা ছিল আপনার সাথে, যদি কিছু মনে না করেন আমার গাড়িতে উঠে আসতে পারেন। বলাই আন্দাজ করেছিল দীপক বোধহয় অবিনাশবাবুরই বন্ধু, তাই সে বিরক্তিপূর্ণভাবে বললে, না না, এখানে আর এক মুহূর্তও নয়। আপনাদের কাউকেই বিশ্বাস করা যায় না। আমি ওর মতন নই, আমার সঙ্গে আসতে কোনো ভয় নেই আপনার। বলাইকে গাড়িতে তুলে নিয়ে দীপক নিজের বাড়ির দিকে রওনা হয়। গাড়ি ছুটে চলে কলকাতার রাজপথের ওপর দিয়ে তীব্র বেগে। বলাই কোনো আপত্তি করে না আর। দীপকের বাড়িতে প্রবেশ করেই বলাই অবাক হয়ে যায়, বললে, বাবা, ইউ আর এ রিচ ম্যান। এত বড় বাড়ি, মোটর গাড়ি। কিন্তু আমাকে আপনার বন্ধু বলে মনে করতে পারেন। ড্রয়িং রুমে বলাইকে বসিয়ে দীপক চাকরকে চা ও খাবার আনতে বললে। খাবার খেয়ে তৃপ্ত হয়ে বলাই বললে, আপনি ভালো লোক স্যার, ওই শয়তানটার মতো নন। আচ্ছা, আপনাকে উনি তাড়িয়ে দিলেন কেন? ওরা হচ্ছে শয়তানের অ্যাক্সেস। উফ, এরকম ধূর্ত লোক জীবনে দেখিনি। শুধু আমাকেই ঠকায়নি, শুনতে পেলাম শয়তানেরা এমন অনেক লোককেই ঠকিয়েছে। মানে? এই লোক ঠকানো বিদ্যায় ওরা পারদর্শী। ওই ধীরেন আর ওর কাকা অবিনাশবাবু দুজনেই সমান। সে কি? হ্যাঁ, আমাকে ব্যবসার লোভ দেখিয়ে টাকা আদায় করেছিল। কত টাকা? 1000 কিন্তু আপনি এভাবে টাকা দিলেন কেন? আমাকে মোটা লাভ দেবেন বলে লোভ দেখান। তাছাড়া ওরা বড় লোক বলে ওদের প্রথমে অতটা অবিশ্বাস করিনি। আপনি কিছু লিখে নেননি? না, বিশ্বাস করে টাকাটা দিয়েছিলাম, তাই একেবারে এভাবে পথে বসালে। আমারই টাকায় ব্যবসা চালাচ্ছে আর আমাকেই চিনতে পারে না। মজাটা দেখলেন তো? হ্যাঁ, সুযোগ মতো আপনার উপরে আঘাত এনেছে আর কি। আর যেন বিশ্বাস করে যার তার হাতে টাকা দেবেন না। না মশাই, ন্যাড়া কবার বেলতলায় যায়। একবার ঠকেছি বলে কি আর বারবার? আর তাছাড়া টাকাও নেই। উফ, কিভাবে যে আমাকে পথে বসালো দেখছেন তো তার হার। কিন্তু আমিও আপনাকে বলে রাখছি স্যার, আমি এর প্রতিশোধ নেব দেখবেন। পলাইকে ঠকালে তার উপযুক্ত শাস্তি পেতে হয়। এবার তাহলে উঠি স্যার। কোথায় যাবেন এখন? যাব আর কোথায়, বাড়ির দিকে। বাড়িতে মেয়েটা হয়তো এতক্ষণ পথ চেয়ে বসে আছে। মেয়ে? হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে অনেক দিন। মা মরা মেয়েটাকে আমি মানুষ করে তুলেছি। আপনার মেয়ের বয়স কত? কার? সবিতার? সবিতার বয়স এখন ধরুন বছর 20 মতো হবে। বিয়ের বয়স হয়ে গেছে অনেক দিন, কিন্তু টাকার অভাবে এখনো কোনো বন্দোবস্ত করতে পারছি না স্যার। দীপকের মনে পড়ে যায় বিকাশের ডায়েরিতে যে মেয়েটার নাম পাওয়া গেছে তার নামও সবিতা। যে সবিতা ভয় দেখিয়ে বিকাশকে বিয়ে করতে চেষ্টা করেছিল। অদ্ভুত যোগাযোগ। অবাক হয়ে দীপক ভাবতে থাকে কি নিখুঁত যোগাযোগ, কিন্তু যেন রহস্য আরও জটিল হয়ে উঠেছে। না, আজকের মতো উঠি স্যার, নমস্কার। ঘর থেকে বেরিয়ে দ্রুত পদে হাঁটতে থাকে বলাই। দীপকের বাড়ি পার হয়ে বড় রাস্তায় পা দিল সে। দীপক জানলা দিয়ে তাকায় ওর অপসমান দেহটার দিকে। গুলির শব্দ। বলাই লুটিয়ে পড়ে রাস্তার ওপরে। আশ্চর্য, একটু আগেই লোকটা তার ঘর থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে গেল।
এমন সময় হঠাৎ গুলি করল কে? দীপক ছুটে ঘর থেকে বেরিয়ে যায় দ্রুত পায়ে, গিয়ে উপস্থিত হয় বলাইয়ের মৃতদেহের পাশে। আততায়ীর কোনো সন্ধান পাওয়া যায় না, সামনে থেকে মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে। দীপক ভালো করে চারিদিকে চেয়ে দেখল, গুলিটা এসে লেগেছে বলাইয়ের ঠিক বুকে। এক ঝলক তাজা রক্ত বেরিয়ে পথের ধুলোকে ভিজিয়ে দিয়েছে। বার কয়েক একটু নড়ে চড়েই বলাইয়ের দেহটা স্থির হয়ে যায়। মৃত্যুর কালো ছায়া বলাইয়ের মুখে আর সারা দেহে ছড়িয়ে পড়তে শুরু করেছে। হঠাৎ বলাইয়ের পড়ে থাকা দেহ থেকে কিছুটা দূরে একটা জিনিসের প্রতি তার মনোযোগ আকৃষ্ট হয়। মৃতদেহের হাত দশেক দূরে পড়েছিল একটা সাদা কার্ড। কি যেন কতগুলো কথা তাতে লেখা। কে ফেলে গেল ওটা? দীপক এগিয়ে গিয়ে কার্ডটা তুলে নেয়। তাতে লেখা, গোয়েন্দা প্রবর, এখনো অহংকার, এখনো মিথ্যা গর্ব, আর এক পাও এগিয়েও না। তোমার চোখের সামনে একজনকে হত্যা করলাম, তুমি কি বাধা দিতে পারলে? শেষবারের মতো বলছি, এখনো সাবধান হও, না হলে তোমার জীবনের ওপরও জবনিকা পতন হবে এমনিভাবে। চিঠিখানা আগাগোড়া পড়ে চারিদিকে চেয়ে দেখে দীপক। পথের পাশেই একটা ঝোপ, সেটা এখন আর নড়ছে না। বোধহয় আততায়ী ওখান থেকেই গুলি করে একটু আগে পালিয়ে গেছে। এ ছাড়া তার অদৃশ্য হওয়ার আর কোনো পথই খোলা নেই। দীপক বাড়িতে ফিরে এলো কার্ডটা হাতে নিয়ে। টেলিফোনের রিসিভারটা তুলে নিল। এক্ষুনি ফোন করে খবরটা জানিয়ে দিতে হবে লালবাজারে। দীপককে দেখে তখন রীতিমতো চিন্তিত মনে হয়। বলাইয়ের ঠিকানাটা খুঁজে বের করতে দীপকের খুব বেশি বেগ পেতে হলো না। পুলিশ মর্গ থেকে মৃতদেহটা নেওয়ার জন্য এসেছিল তার মেয়ে সবিতা। তার কাছ থেকে ইন্সপেক্টর তপাদার তার বাড়ির নাম্বারটা চেয়ে রেখেছিলেন। সেদিন সন্ধ্যার পর দীপকের গাড়িখানা দেখা গেল বলাইয়ের বাড়ি থেকে কিছু দূরে পার্ক করেছে। চুপচাপ গিয়ে দেখতে হবে কোনো রহস্যের সূত্র আবিষ্কার করা যায় কিনা। পথটা নিরালা। মহানির্বাণ রোডের এই অঞ্চলটায় লোকবসতি বিরল। বাড়িখানা আগা গোড়া অন্ধকারে আবৃত। কোথাও সামান্যতম কোনো মানুষের অস্তিত্ব বোঝা যায় না। দীপক পিছনের দিকে ছোট্ট মাঠখানায় গিয়ে দাঁড়ালো। একপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে। ধীর পদবিক্ষেপে চারিদিকে চাইতে চাইতে পেছনের উঁচু পাঁচিলটাতে উঠে পড়ল দীপক। তারপর এক লাফে বাড়ির মধ্যে গিয়ে পড়ল। কিন্তু তবু জনমানবের কোনো চিহ্ন নেই। ছোট্ট দোতলা বাড়ি, নিচের তলায় 6খানা ঘর, ওপরের তলায় 4খানা। একতলা পেরিয়ে কোণের দিকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে থাকে দীপক। মার্জারের মতো ভীত ত্রস্ত তার গতি। দোতলার একখানা ঘরে জ্বলছে মৃদু নীল আলো। পথের দিকে জানালা বন্ধ থাকায় এ ঘরটি অন্ধকার মনে হয় বাইরে থেকে। দীপক ধীর পদক্ষেপে জানলা দিয়ে ঘরের মধ্যে উঁকি মারল। ছোট্ট ঘরখানা, আসবাবপত্রের বাহুল্য নেই। সোফায় পাশাপাশি দুটি মানুষ বসে, একজন পুরুষ, অন্যজন নারী। দুজনেই দীপকের দিকে পিছন ফিরে বসেছিল। দীপক কারো মুখ ভালো করে দেখতে পেল না, তবে আন্দাজে বুঝল নারীটি সবিতা ছাড়া অন্য কেউ নয়। পুরুষটিকে ঠিক এতদূর থেকে চিনতে পারল না সে। দুজনের মধ্যে কথা হচ্ছিল কি একটা বিষয় নিয়ে। দীপক কান পাতল। সবিতা বলছিল, তুমি সেদিন বিকাশকে যেভাবে ভয় দেখালে তাতে আমি তো অবাক, কিন্তু বেচারা শেষে মরে গেল। কি যে ওকে মারলো ঠিক বুঝতে পারলাম না। আমি তাকে ভয় দেখালাম, সে তোমাকে বিয়ে না করলে তাকে হত্যা করা হবে। ওটি আসলে ভয় দেখাবার জন্যই। সে তোমাকে বিয়ে করুক তা আমি চাইনি। ভয় দেখিয়েছিলাম শুধু ওই ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায় করবার জন্য। তা আমিও জানি। আসলে তোমার সঙ্গে আমারও তো অনেক দিনের কথাবার্তা। হ্যাঁ, কিন্তু সুনীলবাবুও গরিব ছিলেন, তার কাছ থেকে তো আর টাকা পাওয়ার উপায় ছিল না।
কাজেই এছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার সামনে। তা ঠিক, কিন্তু সুনীলকে হঠাৎ হত্যা করলো কে? তাই তো ভাবছি। সীতার সঙ্গে বিকাশের ভালোবাসা ছিল জেনে আমি যখন তাকে ব্ল্যাকমেল করব ভাবছি, ঠিক সেই সময় হত্যাকারী তাকে শেষ করলো। এদিকে সুনীলবাবুকেও এভাবে। গোয়েন্দা দীপক চ্যাটার্জি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন, শেষ পর্যন্ত আমাকেই না সন্দেহ করে বসেন। না না, পাগল নাকি? কিন্তু সুনীলকে যারা এভাবে পথে বসিয়ে হত্যা করতে পারে তাদের কথা ভাবতেও আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। আমি এর প্রতিশোধ নেব সবিতা। কার উপর? সবার উপর। যে বিকাশকে খুন করে আমাদের বিভ্রান্ত করছে এবং যে তোমার সুনীলকে খুন করেছে, সে সীতাকে পর্যন্ত গ্রাস করতে চায়। সে কি? হ্যাঁ সবিতা। সেই জন্যেই কি বিকাশবাবু নিহত? ঠিক জানি না, মনে হয় সম্পত্তির ব্যাপারেই। কিন্তু এসব কি জটিল প্রহেলিকা বলো তো? প্রহেলিকা নয়, ষড়যন্ত্র। তুমিও কি এই ষড়যন্ত্রের জালে জড়িত নও বলতে চাও? অবশ্যই নই, সে প্রমাণ পরে পাবে। যাক, এর মধ্যে যারা জড়িত তাদের খুঁজে বার করতেই হবে। তার চেয়ে আমরা এখান থেকে পালাই চলো। কোথায়? যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। সেখানে গিয়ে দুজনে মনের সুখে নির্বাঁধতে পারবো। কি প্রয়োজন ষড়যন্ত্রগুলোর মধ্যে মাথা গলিয়ে? প্রয়োজন আছে সবিতা, পরে জানতে পারবে। আর যাই হোক, আমাদের গায়ে হাত তুলতে পারবে না কেউ। হঠাৎ অভূতপূর্ব একটা পরিবর্তন। দীপক অবাক হয়ে গেল। সারা গায়ে রোমাঞ্চের শিহরণ জাগল তার। সামনের দরজাটা হঠাৎ খুলে গেল। সেখান দিয়ে ঘরের মধ্যে একটি মূর্তি প্রবেশ করল। সারা দেহ তার কালো কাপড়ে আবৃত, মুখেও কালো আবরণ, দু হাতে দুটি উদ্বৃত্ত পিস্তল। কে তুমি? আমি হচ্ছি মিস্ট্রি গার্ল, আরতির বন্ধু, শয়তানের জম। হতভাগ্য বিকাশ আর বলাইয়ের মৃত আত্মার দীর্ঘশ্বাস আমাকে ব্যাকুল করে তুলেছে। এই ষড়যন্ত্রের মূলে যারা আছে তাদের প্রত্যেকের শান্তি আমি চাই। সবিতা, সেদিন তুমি এর সাহায্যে বিকাশকে ভয় দেখিয়েছিলে কেন? জানি না, সত্যি কিচ্ছু জানি না আমি। ভুল, সম্পূর্ণ ভুল তোমাদের। মিথ্যে কথা বলে আমার হাত থেকে রেহাই পাবে না কেউ। আজকের মতো আসি, আবার দেখা হবে। মিস্ট্রি গার্ল অদৃশ্য হয়ে যায়। দীপক ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে ভাবতে থাকে। তারপর নিঃশব্দে নিমিষ আধারের বুকে অদৃশ্য হয়ে যায় সে। পুরুষ বা নারীর ভাগ্যবিধাতা যে দুঃখ দুর্দশা দিয়েই সবাইকে তৈরি করে থাকেন, সীতার জীবনেও ঘটেছিল অনেকটা তাই। সীতার সুনীল ব্যানার্জি ছিলেন গরিব, সীতা তার বড় মেয়ে, এছাড়া আরও 3-4টি ভাই বোন তার। তাই সীতা নিশ্চিত জানত যে দুঃখই তার সারা জীবনের একমাত্র সঙ্গী। সুনীলবাবু সামান্য মাইনের চাকুরে। এই সামান্য মাইনের টাকায় সংসার চলে না। এর মধ্যেও তিনি অনেক কষ্টে সীতাকে ম্যাট্রিক পাশ করান। মা, এবার তোর বিয়ের ব্যবস্থা করি, কি বল? বাবা, আমাকে তুমি তোমার বড় মেয়ে মনে না করে মনে করো বড় ছেলে। কেন? আমার ওপরেই আমার ভাই বোনদের ভবিষ্যৎ তৈরি করবার বিরাট দায়িত্ব। তাই আমি চাকরি করব ঠিক করেছি। তাতে অনেক বাধা আছে মা। কিন্তু সীতা অটল, অনড়। সে মনে মনে যা প্রতিজ্ঞা করেছে সে রক্ষা করবেই। অগত্যা সুনীলবাবু মত দিলেন মেয়ের চাকরিতে। সীতা চাকরি নিল একটা মার্কেন্টাইল ফার্মে। সেটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিকাশের কাকা অবিনাশবাবু সেই ফার্মের অংশীদার এবং ম্যানেজিং ডিরেক্টর। প্রতিদিন বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করতে হয় সীতাকে। এর মধ্যে আধ ঘন্টা টিফিনের ছুটি পায়। সীতা মুখ বুজে কাজ করে যায়, যেন কাজের নেশায় বিভোর। মাঝে মাঝে ডাক পড়ে ম্যানেজিং ডিরেক্টরের ঘর থেকে। সীতা যায়, কথা বলে। ম্যানেজিং ডিরেক্টর হাসি খুশিভাবে আলাপ জমাবার চেষ্টা করেন। সীতা এড়িয়ে যায়। কাজের কথা ছাড়া অন্য কোনো কথাই বলতে চায় না সে। এমনিভাবেই দিন চলে যায়। এর মধ্যেই হঠাৎ একদিন
কি একটা কাজে অবিনাশবাবু বিকাশকে পাঠালেন সীতার কাছে। সঙ্গে সঙ্গে পরিচয় হলো দুজনের। সুনীল স্থির করলেন বিকাশের সাথেই সীতার বিয়ে দেবেন। বড় ঘরে বিয়ে হলে তার ভাবনা চিন্তারও অনেকটা লাঘব হবে, কিন্তু ভাগ্যকে উল্টে ফেলা মানুষের সাধ্য নয়। বিকাশ একদিন অদৃশ্য আততায়ের হাতে নিহত হলো। সামান্যতম কল্পনাও করতে পারেনি সীতা এ বিষয়ে। কিন্তু নিয়তির নিষ্ঠুর আঘাত যখন সীতার সমস্ত কল্পনাকে ধূলিসাৎ করে দিল, তখন সে স্থির করল আর সে কোনো দিনই বিয়ে করবে না। এমনকি এ চিন্তাও মনে আনবে না সে নির্বিবাদে চাকরি করবে। কিন্তু তার সব কল্পনা ওলটপালট হয়ে গেল। ভাগ্য তার উপর হানল চরম আঘাত। বিকাশের মৃত্যুর দিন 7 পরের কথা। সেদিন তার ঘরে বসে কি করে বাকি জীবনটা কাটবে তাই চিন্তা করছিল। রাত তখন 12টা। বিনিদ্র রাজনী যাপন করছিল সীতা। ভাবছিল অনেক কথা। একে একে অতীতের ঘটনাগুলো ভেসে এসে দোলা দিচ্ছিল তার মনে। বিকাশের সাথে তার নিবিড়তা যেদিন অবিনাশবাবু জানতে পারেন, সেদিন থেকেই তিনি তাকে ভালো চোখে দেখেননি। তিনি ঘৃণা করতে শুরু করেছিলেন সীতাকে। মাঝে মাঝে তিনিই সীতাকে বিকাশের সঙ্গে আকার ইঙ্গিতে মেলামেশা করতে বারণ করতেন। কিন্তু কেন? কে দেবে সীতার এই প্রশ্নের উত্তর? একদিন অবিনাশবাবুর কাছ থেকে কথায় কথায় অন্য ভাবও প্রকাশ পেয়েছিল। তিনি সীতাকে কাছে পেতে চান, কিন্তু তিনি বয়স্ক, তার সঙ্গে যে সীতার মিলন একেবারেই অসম্ভব। লোকটা কি পাগল না স্বার্থের নেশায় অচেতন? সীতার চিন্তায় ব্যাঘাত ঘটল। বাইরে কার যেন অস্পষ্ট পদশব্দ শোনা গেল। এত রাতে কে আবার পায়চারি করছে এখানে? সীতা বিরক্ত হলো। বোধহয় কারোর ঘুম ভেঙেছে। দরজা খুলল সীতা। বাথরুমে গিয়ে হাতে মুখে একটু ঠান্ডা জল দিয়ে ঘুমোবার চেষ্টা করবে। বাইরে বেরিয়ে এলো সে ঘর ছেড়ে। অস্পষ্ট শব্দ ক্রমশ স্পষ্টতর হতে লাগলো। কে যেন পেছনে। মুখ ঘোরালো সীতা। সঙ্গে সঙ্গে কে যেন তার মুখের ওপর একটা ভেজানো রুমাল চেপে ধরল। অদ্ভুত একটা মিষ্টি গন্ধের আমেজ। অবসন্ন হয়ে ঢলে পড়ল সীতার দেহ। সামান্যতম বাধা দেওয়ারও সুযোগ পেল না সে। সীতার অসার দেহটা বহন করে একটা গাড়িতে তুলে নিয়ে অদৃশ্য হলো আগন্তুক। পরদিন ধীরে ধীরে যেন স্বপ্ন থেকে জেগে ওঠে সীতা। মাথা ঝিমঝিম করছে তার। সারা শরীর অবসন্ন, ক্লান্ত, যেন 1 যুগ পরে ঘুম ভেঙেছে তার। সহসা উঠে বসল সীতা। শক্ত মেঝের ওপর শুয়ে ঘুমোচ্ছিল সে। ঘরটা নিস্তব্ধ, আধারে আচ্ছন্ন। একটা ভ্যাপসা গন্ধ যেন ঘরময় ভেসে বেড়াচ্ছে। চারিদিকে ভালো করে চাইল সীতা। ওপরের ঘুলঘুলিটা দিয়ে একটুখানি আলো আসছে যেন। অনেক কষ্টে দেওয়াল বেয়ে ঘুলঘুলি দিয়ে উঁকি মারল সে। দালানের ওপারে আর একটা ঘর, সেটাও বন্ধ। বিশ্রী অবসাদে সীতা এলিয়ে পড়ে। ক্লোরোফর্মের ক্রিয়া তখনও তার দেহ থেকে দূর হয়নি। খিদে পেট চোঁচো করছে। অকস্মাৎ দরজা খুলে যায়। ঘরে প্রবেশ করে একজন কুঁজো মতো লোক। বিশ্রী কালো রং, মুখখানা ভয়াবহ, একটা চোখ কানা। পিঠের ওপর কুঁজ থাকায় সামনের দিকে ঝুঁকে পড়েছে দেহটা। নিচের ঠোঁটটাও ঝুলে পড়েছে। হাতের সুদীর্ঘ ছোড়াটা নাচাতে নাচাতে এগিয়ে আসে সীতার দিকে। বলে, এই যে রাজকন্যার ঘুম ভাঙলো দেখছি। এবার এই গরিবের কুড়ের সামান্য খাবারটুকু খেয়ে নাও দেখি। অবাক হয়ে সীতা ভাবতে থাকে, সে কোথায় এসে উপস্থিত হয়েছে। খাবারের থালাটি রেখে লোকটি বেরিয়ে যেতে যেতে বললে, এখন আর অভিনয় করে কি হবে? খেয়ে নাও। ওবেলা রাজপুত্র আসবেন, তার সঙ্গে যে তোমার বিয়ে হবে আজ। বিয়ে? তার মানে? চমকে ওঠে সীতা, কিন্তু ব্যাপারটা বুঝতে পারে না। বিশ্রী হাসিতে মুখটা ভরিয়ে তোলে লোকটা। তারপর বেরিয়ে যায়। আবার বন্ধ হয়ে যায় দরজা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সীতা। আর কোনোদিন মুক্তি পেয়ে সেখান থেকে ফিরতে পারবে কিনা কে জানে। খুব সকালে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি কয়েকটা জরুরি কাজ ছেড়ে নিল।
তারপর সহকারী রতনলালের দিকে চেয়ে বললে, তোকে অনেকগুলো কাজ করতে হবে রতন। কি কাজ? প্রথমত সবিতা নামে একটি মেয়ের ঠিকানা দিচ্ছি, বলাইবাবুর মেয়ে। আজ সারা দিন তোকে ফলো করতে হবে, যদি কোনো সূত্র পাওয়া যায়। আমার আবার একদিকে অন্য কাজ আছে। যদি কোনো মূল্যবান সূত্রের সন্ধান পাস, সঙ্গে সঙ্গে থানায় ইন্সপেক্টর তরফদারকে জানাবি। আচ্ছা। রতন বেরিয়ে যায়। অতঃপর দীপক চিন্তা করতে থাকে কোথায় যাওয়া যায়। ইতিমধ্যে এলো সীতার নিখোঁজ হওয়ার টেলিফোন। অপর প্রান্ত থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হ্যালো, দীপক বাবু? হ্যাঁ, কথা বলছি। আপনি কে বলছেন? আমি মিষ্টি গার্ল বলছি। সীতা দেবীকে গুম করা হয়েছে। এ ব্যাপারে আপনার কিছু করণীয় থাকলে করুন। বেশি দেরি করলে তার জীবন বিপন্ন হতে পারে। দীপক কিছু বলার আগেই ক্লিক করে শব্দ হলো। ওপাশ থেকে লাইন কেটে দিয়েছে। রিসিভার রেখে দিয়ে দীপক সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। সুনীলবাবুর কাছে পৌঁছতে তার আধ ঘন্টার বেশি সময় লাগলো না। একটা বিরাট বাড়ির একটি মাত্র অংশ ভাড়া নিয়ে থাকেন তিনি। দীপক গিয়ে তাদের কথা জিজ্ঞাসা করতেই একজন প্রৌঢ়মতো ভদ্রলোক বেরিয়ে এলেন পাশের ফ্ল্যাট থেকে। দীপক প্রশ্ন করে, সীতা দেবী কি এখানে থাকেন? কে? ওই বাড়ির মেয়েটা যে মেম সাহেব সেজে রোজ রোজ অফিসে যায়? হ্যাঁ, কাল থেকে তো সে নিখোঁজ। সুনীল এখানে থাকেন তো? ওপরের ফ্ল্যাটে যান। মশাই, যত সব ফিরিঙ্গি মেয়েদের কারবার। হ্যাঁ, ফ্যাশনের উপদ্রব দেখে আর বাঁচি না বাপু। দীপক কোনো কথা না বলে সোজা দোতলায় গিয়ে কড়া নাড়ে। সুনীলবাবু দরজা খুলে মুখ বাড়িয়ে বললেন, কাকে চাই? সুনীলবাবুকে একটু ডেকে দেবেন? আমি সুনীল, বলুন কি চাই? নমস্কার, আমি দীপক চ্যাটার্জি। কয়েকটা জরুরি ব্যাপারে আপনার বাড়ি একবার সার্চ করতে চাই। বেশ, আসুন। এতে আর আমার আপত্তি কি? সারা বাড়িটা তন্ন তন্ন করে খোঁজা হলো। কোণের ঘরটি সীতার শোবার ঘর। খাট, আলনা, চেয়ার, টেবিল, আলমারির নিচের দিকে থাকে বই। সেখান থেকে দীপক দেখতে পেল একখানা ছবি। একটা পুরুষের সাথে সীতা দাঁড়িয়ে। পুরুষটি অন্য কেউ নন, বিকাশের কাকা অবিনাশবাবু। একে আপনি চেনেন? না। সে কি? এই ছবি কি আপনি আগে দেখেননি? দেখেছি। এ সম্বন্ধে সীতা দেবীকে কোনো প্রশ্ন করেননি? করেছিলাম। কি উত্তর দিয়েছিলেন তিনি? বলেছিল যে অফিসে চাকরি করে সেই অফিসের ম্যানেজিং ডিরেক্টর। দীপক আর কথা বাড়ায় না। অন্য জিনিসপত্র খানিকটা নাড়াচাড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। দীপকের গাড়ি এসে তারপর থামল অবিনাশবাবুর অফিসের সামনে। দীপক দ্রুত পায়ে এগিয়ে যায় তাঁর চেম্বারের দিকে। তিনি কি একটা যেন লিখছিলেন তার চেম্বারে। দীপককে দেখে তা চাপা দিলেন। বললেন, হঠাৎ গরিবের কুটিরে? দীপক সে কথার উত্তর না দিয়ে ফটোটা তার সামনে ফেলে দিয়ে বললে, চিনতে পারেন এই মেয়েটাকে? কাল থেকে তাকে বাড়িতে পাওয়া যায়নি। সে কি? ঠিকই বলছি। সে কোথায় গেল? সে প্রশ্নই তো করতে চাই আপনাকে। তার মানে আপনি কি বলতে চান? আমি তাকে আমার কোটের পকেটে লুকিয়ে রেখেছি? ঠিক তা নয়, কিন্তু আপনি 50 বছর বয়সেও একটি মেয়ের প্রতি আসক্ত ছিলেন। কি বলতে চান আপনি? আর কিছুই বলছি না। যা বলেছি উপযুক্ত প্রমাণ না পেয়ে বলিনি। আধ ঘন্টা সময় দিলাম আপনাকে। এর মধ্যে যদি সীতা দেবী কোথায় আছে সে খবর না জানান, তবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি কি পাগল হলেন? সীতা কোথায় তা আমি? হ্যাঁ, আমি জানি আপনি ওনাকে। হোয়াট ডু ইউ মিন? আই মিন হোয়াট আই সে। জেনে রাখুন, দীপক চ্যাটার্জি যা বলে তা প্রমাণ না রেখে বলে না। অবিনাশবাবুর মুখটা যেন হঠাৎ ফ্যাকাশে আকার ধারণ করে। বাড়ি ফিরে এসে দীপক স্নান আহার শেষ করে পরবর্তী কাজের প্রোগ্রাম ঠিক করছিল। এমন সময় হঠাৎ একটা চিঠি পেল। সেদিনের ডাকে এসেছে। দীপক চিঠিটা খুলে পড়ল। তাতে লেখা, তোমার বিরুদ্ধে ঘোর চক্রান্ত চলেছে। যে কোনো মুহূর্তে তোমার জীবন বিপন্ন হতে পারে। খুব সাবধান। ইতি মিস্ট্রি গার্ল। দীপক ভাবতে থাকে, আর যাই হোক, মিস্ট্রি গার্ল তার হিতৈষিনী। চিঠির কাগজ, হাতের লেখা সব কিছুই ঠিক আগের মতোই।
কোনো পার্থক্য নেই কোথাও। সবকটি মিস্ট্রি গার্লের চিঠি একই লোকের লেখা, কিন্তু তাকে ভয় দেখিয়ে যে অন্য দুটি চিঠি দেওয়া হয়েছে সেই দুটি অন্য হাতের লেখা। চিঠিটা পেয়ে মিনিট দুয়েক চিন্তা করে দীপক তারপর ভাবে যে ডক্টর সেনের ওখানে একবার ঘুরে এলে হয়। তার সাথে এই খুনের ব্যাপারে কিছু আলোচনা করা দরকার। দীপক গাড়িতে উঠে বসে। পার্ক সার্কাস, ডক্টর সেনের ডিসপেন্সারি। গাড়ি থেকে নেমে দীপক লিফটে দোতলায় উঠে যায়। চেম্বারে বসে গোটা কয়েক রোগী নিয়ে ব্যস্ত ছিলেন ডক্টর সেন। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? বিশেষ কিছু নয়, কয়েকটা কথা ছিল। বলুন। বিশেষ অনুসন্ধান করলাম মৃত্যু বিকাশের সম্বন্ধে। এর সঙ্গে আবার বলাইয়ের মৃত্যু এসে জড়িয়েছে। যাই হোক, মোটামুটি যাদের ওপর সন্দেহ হয় তারা কিন্তু বর্মা থেকে কিংবা ওই রকম বিদেশ থেকে বিষাক্ত গাছের রস সংগ্রহ করতে পারবে বলে মনে হয় না। মিস্টার চ্যাটার্জি, সব কিছুই যে একটা লোকের কাজ সেটা আপনি কেন মনে করছেন? তার মানে? না, কয়েকজনের মিলিত ষড়যন্ত্র তো হতে পারে। কিন্তু তাই বা কি করে সম্ভব? এটার রহস্য জটিল হতে পারে, কিন্তু পথ সহজ। দীপক কেমন যেন চিন্তামগ্ন। কোথায় এর মূল? কে এই মিস্ট্রি গার্ল? অবিনাশবাবু, সীতা, সব জটিল রহস্যের একটি গ্রন্থ। ডক্টর সেনের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে নিচে নামতে থাকে দীপক। নিচে নেমে এসে গাড়িতে চড়ে বসে। হঠাৎ তার দৃষ্টি পড়ে গাড়ির গদিতে পিন দিয়ে আটকানো একটি চিঠির ওপর। তাতে লেখা, প্রিয় মিস্টার চ্যাটার্জি, এক্ষুনি বাড়ি ফিরে যান। নতুন সূত্রের সন্ধান মিলতে পারে যেখানে, কিন্তু খুব সাবধান, শত্রু বড় ভয়ানক। ইতি মিস্ট্রি গার্ল। দীপক বাড়ির দিকে গাড়ি চালিয়ে দেয় দ্রুত গতিতে। মিনিট 15 পরে বাড়ি ফিরে ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকে। পরবর্তী কার্য সম্বন্ধে চিন্তা করতে থাকে। কেন মিস্ট্রি গার্ল তাকে চিঠি লিখল? বারবার তাকে সাবধানী বা কেন করছে? চিন্তার ঘূর্ণিপাকে সে বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ টেলিফোনটা বেজে ওঠে। রিসিভারটা তুলে নিয়ে দীপক প্রশ্ন করে, হ্যালো, কে? আমি রতনলাল কথা বলছি। কি খবর? জরুরি খবর আছে, কথাগুলো শোন। কোথা থেকে বলছিস তুই? পাবলিক টেলিফোন থেকে। শত্রুর লোক বোধহয় ফলো করেছে আমাকে। তাই নাকি? হ্যাঁ, সবিতার পিছনে ব্যস্ত ছিলাম। 420 নম্বর আনোয়ার শাহ রোডে সোজা চলে আসবি, ছোট্ট চায়ের দোকান। কেন? খবর পাওয়া গেছে। পুলিশ নিয়ে আসবো নাকি? না, একা, এক্ষুনি। রিসিভারটা নামিয়ে রাখে দীপক। সত্যিই তো, মিস্ট্রি গার্ল তাকে বাড়িতে আসতে বলে সাহায্য করেছে যথেষ্ট, কিন্তু এক্ষুনি সেখানে যাওয়া কি উচিত হবে? দীপক চিন্তা করছিল। হঠাৎ একটা প্রচণ্ড শব্দে চিন্তাসূত্র কেটে গেল তার। হাত বোমার প্রচণ্ড শব্দ ও জানলার সার্সি ভাঙার শব্দ। দীপক ছুট্টে ঘর থেকে বেরিয়ে আসে বারান্দায়। সেখানে দাঁড়িয়ে লনের দিকে রিসিভারটা তুলে দুবার ফাঁকা আওয়াজ করে সে। কোনো প্রত্যুত্তর নেই। আশ্চর্য, তার জীবনকে ধ্বংস করবার জন্য এভাবে একটা গভীর ষড়যন্ত্র চলছে কেন? তবে কি সে ঠিক পথে এগোচ্ছে? একজন লোক দ্রুত বেগে পালিয়ে যাচ্ছে মনে হলো। হাঁক দেয় সে। কে? লোকটা ছুটে পথটা পার হয়ে যায় রাস্তার পরে। রাস্তার ওপারে অপেক্ষা করছিল একটা মোটর গাড়ি। চড়ে বসে তাদের। সঙ্গে সঙ্গে দ্রুতবেগে গাড়িটা অদৃশ্য হয়ে গেল বড় রাস্তার ধারে। আধ ঘন্টা বাদ একজন কাবুলিওয়ালা এসে রতনের পাশে দাঁড়ালো। কে চাইয়ে? কিরে, চিনতে পারছিস না? আশ্চর্য মেকআপ নিয়েছিস তো তুই। যাক, সবিতা কোথায়? ওই রেস্তোরাঁয়, ওই যে বেরিয়ে এলো। সঙ্গের লোকটিকে কিন্তু চিনি না। আচ্ছা, তুই বাড়ি যা, আমি দেখছি। এ বোধহয় দলের নবনিযুক্ত কেউ হবে। কাবুলিওয়ালা বেশি দীপক গাড়িতে উঠে বসে। রতন অন্যদিকে হন হন করে হাঁটতে শুরু করে। তখন বেলা 12টা। সবিতা তার বাড়িতে সেই যে প্রবেশ করলো, তারপর আর বাইরে বের হওয়ার নামগন্ধও নেই। দীপক বহুক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ল।
দুপুর পেরিয়ে গেল, বিকেলের ছায়া নামল পৃথিবীর বুকে। অবশেষে সন্ধ্যার আঁধার হলো। দীপক এক ফাঁকে পাশের রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করেছে, কিন্তু তবু এতখানি পরিশ্রম তাকে বিরক্ত করে তুলেছিল। মিস্ট্রি গার্লের ইঙ্গিত না পেলে সে এদিকে আসতো না। হঠাৎ দীপকের নজর পড়ল। সবিতা বাড়ির দরজা বন্ধ করে রাস্তায় এসে দাঁড়ালো, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয়েই এসেছে। দীপক তখন রেস্টুরেন্টের পাশে পান দোকানের সাথে হিন্দি ভাষায় গল্প জমিয়েছিল। সবিতা তার দিকে তাকালো না। খটখট শব্দে খুরওয়ালা জুতো পিচ ঢালা রাস্তার ওপরে ঠুকতে ঠুকতে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। তারপর একটা ট্যাক্সিতে বসে কি যেন হুকুম দিল। চঞ্চল হয়ে ওঠে দীপক। চেটের ওপর খানিকটা খৈনি নিয়ে টিপতে টিপতে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। সেখানে গিয়ে নিজের গাড়িতে চড়ে বসল। তার গাড়ি দূরের ট্যাক্সিখানাকে অনুসরণ করে চলল। শহরতলির প্রান্তে ছোট্ট একটা বাড়ি। দীপক গাড়ি থামালো। অন্য একটা রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে ওখানে রেখে ফিরে এলো পূর্বোক্ত বাড়িখানার সামনে। সবিতা কড়া নাড়ে। দরজা খুলে যায়। দ্বার প্রান্তে দাঁড়িয়ে গৌর। দীপক অবাক। ধীরেনবাবুর মামাতো ভাই এখানে কেন? আশ্চর্য তো। গৌরকে দেখেই সবিতা এগিয়ে গেল ওর দিকে, হাত ধরল তার। শেক হ্যান্ড করল গৌর। আশ্চর্য, বাঙালি মেয়ে শেক হ্যান্ড। তারপর ভাবল আশ্চর্য নয়, গৌর দেশ বিদেশে ভ্রমণ করতে ভালোবাসে বলেই শুনেছে। দুজনে অদৃশ্য হলো ভেতরে। দরজাটা বন্ধ হয়ে গেল। দীপক চিন্তিত। ঘটনাগুলো এমন বিচ্ছিন্ন যে এক সূত্রে গাঁথা প্রায় অসম্ভব, কিন্তু যোগাযোগ এদের মধ্যে আছেই অলক্ষ্যে। কিভাবে এই জটিলতার সমুদ্র পার হবে দীপক? এক কাজ করলে হয় না? দীপক ভাবল বাড়িখানার ভেতরে যদি সবার অলক্ষ্যে প্রবেশ করা যায় কেমন হয়। যা ভাবা তাই কাজ। দীপকের কাছে বাধা বলে কোনো বস্তু নেই। দীপক জামা কাপড় ঠিক করে নেয়। পুরনো বাড়ি, সামনের দিক দিয়ে ওঠা সম্ভব নয়। দীপক পিছনে গিয়ে দাঁড়ালো। গ্যাস পোস্ট বেয়ে উঠে পেয়ে গেল ছাদের কার্নিশ। সামনের ছোট ঘরটায় প্রবেশ করল দীপক। ঘরখানি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। জনমানবের সারামাত্র নেই সেখানে। দীপক এগোলো পায়ে পায়ে। পাশের ঘর পেরিয়ে বারান্দা, তারপর নিচে নামবার সিঁড়ি। কিন্তু কোথায় গৌর? কোথায় সবিতা? সব কি উড়ে গেল নাকি? নিশ্চয়ই নিচে নামবার সিঁড়ি আছে। পুরনো বাড়ি, মাটির তলায় ঘর থাকতে পারে, কিন্তু কোন পথে নামা যায়? দীপক ভাবছিল কি করা যায়। হঠাৎ পেছনে অট্টহাসি। গোয়েন্দাগিরিরও একটা সীমা থাকা উচিত। অনেকবার সাবধান করেছি তোমাকে। শয়তান টিকটিকি, মাথার ওপর হাত তোল। পেছনে দাঁড়িয়ে দুজন লোক। একজন দীপকের পরিচিত অবিনাশবাবু, অন্যজন হলো গৌর। দীপক কিছুক্ষণ আগে তাকে দেখেছে সবিতার সঙ্গে। সামান্য মাত্র বাধা দেওয়ার আগেই শত্রুর হাতে বন্দী হলো দীপক। এদিকে মিস্টার তরফদার লালবাজারে বসে একটা চিঠি পেলেন। আপনি যদি দীপকবাবু ও সীতা দেবীকে বাঁচাতে চান তাহলে অবিলম্বে ৩ নম্বর বাড়িতে হানা দিন, সশস্ত্র পুলিশ বাহিনী সহ। ইতি মিস্ট্রি গার্ল। তক্ষুনি তিনি রওনা হলেন সদলের শহরতলি অঞ্চলের নির্দিষ্ট বাড়িটার দিকে। নির্দিষ্ট বাড়িতে ধরা পড়ল বিকাশের হত্যাকারী। তিনি আর কেউ নন, ধীরেনবাবু। দীপক ও সীতা মুক্তি পেল। দীপক বললে, অবিনাশবাবুর অবশ্য প্রচুর দোষ ছিল। তিনি সীতাকে আত্মসাৎ করতে চেয়েছিলেন, কিন্তু সাময়িক ফুলের বিষ। আর একজন লোকের দিকে পিস্তল উদ্ধত করে দীপক বললে, এই হলো সেই গৌর। ধীরেনবাবু এর কাছ থেকেই সেটা সংগ্রহ করেছিলেন। দেশ বিদেশে ভ্রমণ করা গৌরের নেশা। বর্মা থেকে ওটা সংগ্রহ করেছিল। সকলের হাতেই হাতকড়া পরানো হলো। এমন সময় একটি নারী মূর্তি প্রবেশ করল। সারা দেহ তার কালো পোশাকে আবৃত। তার দু হাতে দুটি উদ্বৃত্ত পিস্তল, দুজনের বুকের দিকে তা নিবদ্ধ।
দুজনেই পিছু হটতে হটতে বাড়িতে ঢুকলো। এই দুজনের একজন হলো অবিনাশবাবু, অন্যজন সবিতা। মেয়েটি বললে, এই যে দেখছেন সবিতা, এ হচ্ছে এদের সকলের পরিচালিকা। ধীরেন অর্ধেক সম্পত্তি পাওয়ার লোভে এই কাজ করছে, আর তাকে সাহায্য করে ইন্ধন জুগিয়েছে এই অবিনাশবাবু। এরা বহু লোককে সর্বশান্ত করেছে। অবিনাশবাবু ও সবিতাকে গ্রেফতার করা হলো। তারপর দীপক বলল, তুমি তো সেই মিস্ট্রি গার্ল। হ্যাঁ। বলেই সে কি একটা মেঝেতে ছুঁড়ে দিল। সারা ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধোঁয়া সরলে দেখা গেল মিস্ট্রি গার্ল অদৃশ্য হয়েছে। মিস্টার তরফদার বললেন, কে এই নির্ভীক নারী? ইনি শেঠ রামরতনের দ্বিতীয় পক্ষের স্ত্রী। অন্যায়কে ইনি ঘৃণা করেন, তবে এইভাবে উপার্জিত টাকা নিয়ে সৎ কাজে ব্যয় করেন। আশ্চর্য মেয়ে এই মিস্ট্রি গার্ল। ষড়যন্ত্রকারীরা এমনভাবে চক্রজাল বিস্তার করেছিল যে কোনো মতেই তা কল্পনায় আনা যায় না। মিস্ট্রি গার্লের আবির্ভাব না ঘটলে এই জটিল গ্রন্থ শিথিল হতো কিনা সন্দেহ। মিস্টার তরফদার কোনো কথা বললেন না। তিনি নির্বাক। একটু থেমে তিনি বললে, একটা কথা, মিস্ট্রি গার্ল যে প্রকৃতপক্ষে কে তা আন্দাজ করতে পেরেছিলেন আগে? হ্যাঁ, তা পেরেছিলাম। কি করে? শেঠ রামরতনের দ্বিতীয় পক্ষের স্ত্রী আধুনিকা, এবং তিনি স্বামীর অসুখের সময় পর্যন্ত তার পাশে না থেকে বাইরে ঘুরে বেরিয়েছেন, তাই তাকে সন্দেহ করেছিলাম। কিন্তু এত করেও শেষ মুহূর্তে তাকে ধরা গেল না। এই দুঃখটা থেকে গেল। একটা দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার তরফদার। কোনো কথা বলতে পারলেন না তিনি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, শ্রী স্বপন কুমারের লেখা মিস্ট্রি গার্ল। গল্পের নাট্যরূপ অঙ্কিতা এবং অরিত্রা। দীপক সৌমিক দাস, মিস্ট্রি গার্লের ভূমিকায় মনীষা, বৈদ্যনাথ ও প্রথম লোক শান্তনু, রামরতন ও বিকাশ সব্যসাচী, ওসি দ্বিতীয় লোক এবং তৃতীয় লোকের ভূমিকায় আমি স্বর্ণাভ। এক্সচেঞ্জের মহিলা বর্ণিনী, ভজুয়া রতনলাল ও বলাইয়ের চরিত্রে পিনাকি, ধীরেন্দ্র শুভঙ্কর, ডক্টর সেনের চরিত্রে ঋষিতা, অবিনাশবাবু ও কনস্টেবল সোমজিৎ, সীতা স্নেহা, ইন্সপেক্টরের চরিত্রে সুমন, সবিতার ভূমিকায় স্বস্তিকা, সুনীল ও আগন্তুক সৌমিক এবং প্রৌঢ় লোক ঋষি। সমগ্র পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্প স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।